গভীর রাতে বোনের রুম থেকে নিজের বয়ফ্রেন্ডকে বেরিয়ে আসতে দেখে বেশ অবাক হলো অনু। আরও অবাক হলো যখন দেখলো ওর বোনও অনুর বয়ফ্রেন্ডের পিছন পিছন আসছে। সে অনুর বোন মিতার কপাল একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেল। অনুর বয়ফ্রেন্ড চলে যাওয়ার পরই অনু এবার পিলারের আড়াল থেকে বেরিয়ে এসে ওর বোনের চোখাচোখি হলো। ওর বোন হুটহাট অনুকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। মিতা কিছুক্ষণ ইতস্তত বোধ করে বলল, তুই এখানে কি করছিস এত রাতে? আমারও সেম কোশ্চেন। আমার ঘুম আসছিল না, তাই আমি হাঁটাহাঁটি করছিলাম। কিন্তু তুমি এত রাতে কি করছো? ওই আসলে আমার চোখেও ঘুম ছিল না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। আমি তোমার চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি। কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? আব কই কি লুকাবো তোর কাছ থেকে? আপু, আমি কিন্তু সব দেখেছি। কে ছিল ওই ছেলে? কাউকে বলবি না না, তো? বলবো না, বলো। প্রমিস? প্রমিস। আসলে ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। কিন্তু রাতের বেলা কেন এসেছিল? আসলে আমাদের কয়দিন আগে বিয়ে হয়েছে। এখন কেন এসেছে ভালো করে বুঝতে পারছিস? আর কিছু আমাকে জিজ্ঞেস করিস না, ছোট ছোটর মতো থাকবি। মিতা ওর রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনু নির্বাক হয়ে এখনো ঠাই দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। দৌড়ে নিজের রুমে গিয়ে ব্যালকনিতে চলে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনু। সেই জন্যই আকাশ আমাকে ইগনোর করতো। ও আপুকে ভালোবাসে, তাহলে আমায় কেন ব্যবহার করলো? না না, ব্যবহার করেনি। ওর বোধ হয় আপুকে ভালো লেগে গিয়েছিল। তাহলে ও আমায় বলতে পারতো। কেন আমাকে অযথা মিথ্যে স্বপ্ন দেখিয়ে গেল এতদিন? কাঁধে কারো স্পর্শ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছল অনু। বোন, আমাকে মাফ করে দে। আমি জানি তুই কেন কাঁদছিস। সত্যি তোকে তখন এইভাবে বকাটা আমার উচিত হয়নি। প্লিজ অনু, আমায় মাফ করে দে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কি থেকে কি বলে ফেলেছি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন দৌড়ে তোর কাছে চলে আসলাম। আমার মন বলছিল তুই কাঁদছিস, দেখ সেটাই হলো। না আপু, ইটস ওকে। আমারই ভুল ছিল। ছোট ছোটর মতোই থাকতে হয়। সরি রে বোন, এবারের মতো মাফ করে দে। আই প্রমিস আর কখনো তোকে বকবো না। সামান্য বকার জন্য তুমি আমার কাছে এতবার মাফ চাইছো, কিন্তু যখন জানতে পারবে তুমি আমার সবচাইতে পছন্দের জিনিসটাই কেড়ে নিয়েছো, তখন কি করবে? ধুর, বোন বকতেই তো পারেই, তাতে সরি বলার কি আছে? আর আমার কি মনে হয় জানো, তোমাদের এখন আপাতত ঘরোয়া ভাবে বিয়ে করে ফেলা উচিত। কিন্তু বাবা মাকে ছাড়া কিভাবে? কেন? যখন মা বাবাকে ছাড়া কোর্ট ম্যারেজ করেছিলে তখন বুঝি খেয়াল ছিল না? আচ্ছা আপু, তুমি আমায় এটা বলো যে তুমি ওর সাথে কোর্ট ম্যারেজ কেন করলে? আই মিন, আনুষ্ঠানিকভাবে করলে কি হতো? আসলে আকাশকে বলেছিলাম যে মা বাবা বিদেশ থেকে ফিরলে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করব, কিন্তু সে বলল ওনারা ফিরতে ফিরতে অনেক লেট হবে, আমরা বরং আগে কোর্ট ম্যারেজ করে ফেলি, পরে আনুষ্ঠানিক। আমি নাকি অন্য ছেলের উপর আসক্ত হয়ে পড়ব, তাই আমাকে নিয়ে রিস্ক নিতে চাই না, তাই বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করে। আমি ওর জেদের কাছে হার মেনে রাজি হয়ে গেলাম। পাগলের মতো ভালোবাসে আমায়। এসব শুনে অনুর যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তবুও মুখে একটা মেকি হাসি টেনে পড়ল। তা কতদিন হলো রিলেশনের? এই তো 6 মাস। ও আচ্ছা, তা ওর বাবার বাড়িতে কে কে আছে? ওর বাবা মা সবাই দেশের বাহিরে। এটা কেমন কথা, সবাই দেশের বাইরে আর ও দেশে একা? লেখাপড়া আর বিজনেসের জন্য বাংলাদেশে রয়ে গেছে। ও আমাকে ওর বাবা মা ভাই বোনের সাথেও কথা বলিয়েছে। হুম, ওকে জানিয়ে দিও কালই তোমার সাথে ওর বিয়ে। বিয়েতে আমার তোমার বান্ধবীরা আর ওর বন্ধু বান্ধব থাকবে। কিন্তু যখন বাবা মা জানবে? সেটা এখন ভাবছো? আমি ওদের ম্যানেজ করে নিব একভাবে। মিতা খুশি হয়ে অনুকে হাঁক করে চলে গেল। মিতা চলে যাওয়ার পরই অনু এক ফোঁটা চোখের জল ছেড়ে দিল। খুব কষ্টে এতক্ষণ চোখের জল আটকে রেখেছিল। দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া সব ঘটনায় অনু ডায়েরিতে লিখে রাখে, তাই আজ যা হলো সেসবও ডায়েরিতে লিখে রাখার জন্য রুমে চলে গেল। অনু কাঁদছে আর লিখছে, প্রতিটি অক্ষর সাক্ষী ওর কষ্টের। পরের দিন অনুর সব বান্ধবীকে রাতেই ফোন করে আসার জন্য বলে দিয়েছিল, তাই ওরা সঠিক সময়ে চলে এসেছে। আকাশ আর মিতার ফ্রেন্ডরাও এসেছে। এক একজন একে কাজ করছে, কেউই বসে নেই। রাত অনেক হয়ে গেছে। অনু একটা রুমের কোনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ঘড়ির ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল অনুর। সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে ছুটল ওর বোনের রুমের দিকে।
ওর খেয়ালই ছিল না একটু আগে ওর বোনের বিয়ে হয়েছে। বাসর ঘরে ঢুকে বরের সাথে বোনকে দেখে রেগে গেল অনু। পরক্ষণে যখন মনে হলো আজ ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বোনের বিয়ে হয়েছে, তখন দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। অনু নিজের চোখের সামনেই আজ ভালোবাসার মানুষটার সাথেই ওর বোনের বিয়ে হয়েছে। নিস্তব্ধ রাত, সবাই ঘুমিয়ে আছে, শুধু ঘুম নেই অনুর চোখে। ব্যালকনি দিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখে জল ফেলছে। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেখলে কেউই নিজেকে ঠিক রাখতে পারবে না। আঙ্গুলের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল অনু। যখন ফুল গাঁথছিল তখন আঙ্গুলে সুই ঢুকেছিল। প্রত্যেকটা ফুল গাঁথার সাথে সাথে অনুর কষ্টগুলো গেঁথে দিয়ে এসেছে ওদের বাসর ঘরে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। অনু উঠে ছাদের দিকে পা বাড়ালো। হে আল্লাহ, এটা কি হওয়ারই ছিল? আপুর বিয়ে অন্য কারোর সাথে হলে কি হতো? আমি যে এসব সহ্য করতে পারছি না। আমিও তো ওকে ভালোবাসতাম, তাহলে আমায় কেন ঠকালো ও? কেন? ফ্ল্যাশব্যাক। আকাশ অনুদের বাড়িতে এসে যখন অনুকে দেখলো তখন সে খুব অবাক হলো। তাড়াতাড়ি মিতাকে ডেকে আনলো। আচ্ছা, এই মেয়েটাকে? আরে হ্যাঁ, তোমরা তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও আমার বোন অনিতা রহমান, অনু। দেখো না, ওর কথাই তো আজকে আমাদের বিয়ে হচ্ছে। আমার বোনটা খুব ভালো, ওকে নিয়ে আমি সত্যি খুব গর্বিত। কিভাবে একজন সংসারী মেয়ের মতো সবকিছু বোঝাচ্ছে দেখো। আকাশ অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ও সত্যিই জানতো না অনু মিতার বোন। তার মনে ভয় জেঁকে ধরেছে, যদি অনু বিয়েতে কোনো গন্ডগোল করে। আকাশের সন্দেহকে মিথ্যা প্রমাণিত করে অনু আকাশের সাথে মজা করছে, যেভাবে একজন শালী তার দুলাভাইয়ের সাথে করে। ভিতরে যে চাপা কষ্ট, সেটা কাউকেই বুঝতে দিচ্ছে না। ফ্ল্যাশব্যাক এন্ড। বেশ কিছুক্ষণ পর ছাদে কারো আসার পায়ের শব্দ শোনা যাচ্ছে। অনু পিছন ফিরে দেখলো ওর বেস্ট ফ্রেন্ড আরোহী এসেছে। আরোহীকে দেখে অনু কিছুটা অবাক হলো। ওর চোখে পানি টলমল করছে। তুই এখানে এত রাতে? আবির অনুর খুব কাছে দাঁড়িয়ে আছে, এতটাই কাছে যে আবিরের নিঃশ্বাস অনুর চোখে মুখে আছড়ে পড়ছে। অনু নিভু নিভু চোখে আবিরের দিকে তাকিয়ে আছে, আর আবির অনুর দিকে। পেছন থেকে কেউ ধাক্কা দিতে অনু ঠাস করে আবিরকে নিয়ে পড়ে গেল। ধপ্পাস। অনু চারিদিকে চোখ বুলিয়ে দেখে সে খাট থেকে পড়ে গেছে। এ কি, আবির কোথায়? আবির, আবির কোথায় আপনি? খিলখিল করে হাসির শব্দ শুনে পাশে তাকালো অনু। আরোহী পেটে হাত দিয়ে হাসছে। এবার ছাগলের মতো হাসার কি আছে? যা করেছি তাতে না হেসে পারা যায়? কি ঘুম থেকে উঠে আবির আবির করছিস? আবিরকে নিয়ে কল্পনা করতে করতে এখন আবির তোর স্বপ্নে এসে দেখা দেয় নাকি? হ্যাঁ, কি জানি, তুই আমার ছাদ থেকে নিয়ে আসার পর বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়ি, আর স্বপ্নে দেখলাম আবির আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, এতটাই কাছে যে ওর নিঃশ্বাস পর্যন্ত আমার মুখে পড়ছিল। তারপরে কোন শাকচুন্নি যেন আমায় ধাক্কা দেয়, আর আমি আবিরকে নিয়ে পড়ে যাই। ও মা, উঠে দেখি সত্যি সত্যি খাটের পাশে পড়ে আছি আমি। এই শাকচুনিটা আমিই ছিলাম। আমি তোকে ধাক্কা দিয়েছি। তুই ঘুমিয়ে ঘুমিয়ে এমন ভাবে মুচকি মুচকি হাসছিলি দেখে আমি বুঝতে পেরেছিলাম তুই স্বপ্ন দেখছিস, তাই ধাক্কা দিয়েছিলাম। তাই তোর ঘুম ভাঙানোর জন্য। কিন্তু ও মা, তুই এক ধাক্কাতেই নিচে পড়ে গেলি। তবে রে, অনু আরোহীর দিকে তেড়ে আসতে গিয়েও থেমে গেল। কালকের কথা মনে হতে চোখে আবারও পানি এসে ভর করলো। আরোহীও অনুর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অনু সব কথা ওর সাথে শেয়ার করতো, তাই আরোহী জানে অনু কতটা আকাশকে ভালোবাসে। আরোহীর চোখ দিয়েও পানি পড়ছে। অনু আরোহীর দিকে তাকিয়ে দেখলো সে কাঁদছে। এ কি রোহিত, তুই কাঁদছিস কেন? আরোহী কিছু না বলে অনুকে শক্ত করে জড়িয়ে ধরলো। এত ভালো কেন রে তুই? হ্যাঁ, নিজের ভালোবাসার মানুষটাকে বোনের হাতে তুলে দিতে একটু হাতটা কাঁপলো না তোর? চাইলেই কিন্তু ওদের আলাদা করতে পারতিস, কিন্তু করিসনি, কারণ তোর বোনের মুখে হাসি দেখতে চাস। হ্যাঁ, হাসি দেখতে চাস, ভালো কথা। তাই বলে সত্যটাকে গোপন করে আকাশের পর্দা ফাঁস করার কি খুব দরকার ছিল রে অনু? হ্যাঁ, আপু যখন জানতে পারবে তখন না হয় পর্দা ফাঁস করা যাবে। এখন যখন জানেই না, তখন জানানোর দরকার নেই। বাবা মা দেশের বাইরে যাওয়ার পর আপুই আমার দেখভাল করেছে, কোনোদিন আমাকে কষ্টও দেয়নি। তার মনেও আমি কষ্ট দিতে পারবো না। আরোহী অনুকে ছেড়ে দিয়ে ওর ফোন বের করলো। অনু, এই দেখ, আবির রায়হান চৌধুরী ফেসবুকে ফটো আপডেট দিয়েছে। অনু কথাটা শুনে তাড়াতাড়ি আরোহীর হাত থেকে ফোন কেড়ে নিল। সাদা শার্ট ইন করা, বুকের কয়েকটা বোতাম খোলা, যে কারণে তার সাদা বুক দেখা যাচ্ছে। চোখে কালো সানগ্লাস, একটা কারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াও, কি কিউট এই আবির রায়হান চৌধুরী। তবে বেটা বুক কেন দেখায় আল্লাহ জানে। দাঁড়া, কমেন্ট দেখি। এসব সেলিব্রিটিদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। একটা মেয়ে কমেন্ট করেছে, ওয়াও কি কিউট তুমি আবির, তোমার গান আর অভিনয় খুব ভালো লাগে আমার।
আরেকটায় কমেন্ট করেছে, ওয়াও তোমার বুক দেখে তো আমি শেষ, কি সুন্দর যে লাগছে তোমাকে বলে বোঝানো সম্ভব নয়, আমার দেখা সব থেকে হ্যান্ডসাম আর ড্যাশিং বয় তুমি, ওয়াও আমার ক্রাশ বয়, ব্লা ব্লা ব্লা। দূর দূর, এইসব কি কোনোদিন ছেলে দেখেনি নাকি? কি আজে বাজে কমেন্ট করে দেখাও তো। আরে তোদের যদি ভালোই লাগে তবে ভেতরেই রাখ না ভালো লাগাটা, এভাবে প্রকাশ করে নিজেদের লুজার প্রমাণ করার কি দরকার? বাহ বাহ, তা তুই আবিরকে লাইক করিস না লাভ? ভালো লাগা আর ভালোবাসা এক। আবিরকে আমার ভালো লাগে, নাথিং এলস। এছাড়াও আবির একজন সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে স্বপ্নও দেখতে নেই। আমাদের মতো সাধারণ মানুষের কাছে ওরা কোনো দিন আসবে না রুহি। কথাটা সত্যি। তা তোর ক্রাশের কি খবর? আমার ক্রাশ? আদিল পুল থেকে উঠে আসছে, তার গায়ে শুধু একটা 3/4 প্যান্ট, উন্মুক্ত বুক আর পিঠ বেয়ে পানি পড়ছে। আদিল তার চুলগুলো ঝেড়ে ঝেড়ে আসছে। আরোহী সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে আছে টাওয়েল হাতে। আদিল ওর কাছে যেতে আরোহী মুচকি হেসে আদিলের শরীর মুছে দিতে শুরু করলো। আদিল আরোহীর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আউচ! কোথায় হারিয়ে গেলি? আমি কোথায় হারাবো? এই, তোর এত সাহস কেন? কোন সাহসে আমার হাতে চিমটি কেটেছিস? হ্যাঁ, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানিস? আরে বাহ রুহি, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, তুই তো দেখছি জেগে জেগে স্বপ্ন দেখিস। ডুবে ডুবে জল খাচ্ছিস বুঝি? জি না। তা কাকে নিয়ে স্বপ্ন দেখছিলি? নিশ্চয়ই আদিল খানকে নিয়ে। জানতেই যখন, তাহলে চিমটি দিয়ে স্বপ্নটা ভেঙে দিলি কেন? ওটাকে স্বপ্ন বলে না, কল্পনা বলে। আমাকে যে খাট থেকে ফেলে দিলে, তার বেলায় কি? নিজের বেলা 16 আনা আর আমার বেলা 4 আনা। অনু ফ্রেশ হয়ে নিচে নেমে কিচেনে যেতেই আকাশ অনুকে টেনে দেয়ালের সাথে চেপে ধরল। আকাশকে কিছু বলতে না দিয়ে অনু বলল, হাউ ডিয়ার ইউ! কোন সাহস আমার চেপে ধরেছো? ছাড়ো বলছি। অনু আকাশকে ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আর দ্বিতীয়বার আমার হাত ধরা তো দূর, কাছে আসলেও এর ফল ভালো হবে না বলে দিলাম। আমার হাত ধরার পারমিশন নেই তোমার, আর তুমি আমার চেপে ধরেছো। হাত ভেঙে একবারে গুড়িয়ে দেবো আকাশ। মনে রেখো, আমার হাত কি চুলে ধরার অধিকারটাও নেই তোমার। যদিও তোমাকে আমি কখনো আমার হাত স্পর্শ করতে দিইনি, তোমার শুধু এক জায়গাতেই টাচ করার অধিকার আছে, সেটা হলো আমার পা। ইউ নো হোয়াট? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আরোহীও তখন কিচেনে এলো। এদেরকে কথা বলতে দেখে কিছুটা এগিয়ে গেল। আকাশ আর অনুর দুজনারই চেহারায় রাগী ভাব ফুটে উঠেছে। কি হয়েছে অনু? ও তোর সাথে কি করেছে? কত সাহস ওর জানিস, আমাকে দেয়ালের সাথে চেপে ধরে। ইচ্ছে তো করছিল কষিয়ে কয়েকটা চড় বসিয়ে দিই, কিন্তু না, পারবো না। আমার বোনের হাজবেন্ডও। কিন্তু চিন্তা নেই, একদিন আমার এই আশাটা ঠিক পূরণ হয়ে যাবে। চল এখান থেকে। এই ছেলের মুখটা, চল এখান থেকে। এই ছেলের মুখ দেখে আমার ঘৃণা হয়। ওরা দুজনে চলে গেল। আকাশ রাগী চেহারা নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মিস অনু, তোমার অহংকার আর জেদ যদি আমি মাটির সাথে না মিশিয়ে দিচ্ছি, তাহলে আমার নামও আকাশ নয়। আরোহী, অনু, মিতা, আকাশ সবাই একসাথে খেতে বসেছে। আকাশ আর অনুর অনেকবারই চোখাচোখি হয়েছে। যতবার চোখাচোখি হয়েছে ততবারই দুজনে রাগে চোখ সরিয়ে নিয়েছে। মিতা হেসে হেসে গল্প করছে আর আকাশ গম্ভীর মুখ করে খেয়ে যাচ্ছে। এ কি দুলাভাই, মুখটাকে এমন হুতুম পেঁচার মতো বানিয়ে রেখেছেন কেন? এক্স্যাক্টলি তাই। দুলাভাই, কি হয়েছে আপনার? আপু গল্প করছে কিন্তু আপনি তো কিছুই বলছেন না। এনি প্রবলেম? নাকি কোনো প্রাক্তনকে খুব মনে পড়ছে? আকাশ দাঁতে দাঁত চেপে বলল, সেরকম কিচ্ছু না। তাহলে তো ভালোই, আপনিও গল্প করুন, আমরাও শুনি। আমাদের দুলাভাই কেমন গল্প পারে দেখি আমরাও। অনুকে হেসে হেসে কথা বলতে দেখে খুব রাগ লাগছে আকাশের। একটা মেয়ে এই মুহূর্তে কিভাবে নিজেকে ঠিক রাখতে পারে? সোফায় বসে টম এন্ড জেরি দেখছে আরোহী আর অনু। দুজন হাসতে হাসতে একজন আরেকজনের উপর গিয়ে পড়ছে। আরোহীর চোখ মেন্ডোরে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নিল। সামান্তা, রিঙ্কি এসছে। দুজনায় এসে দুজনার পাশে বসে পড়ল। কেন এসেছিস তোরা? সরি রে, বাসা অনেক কাজ ছিল তাই আসতে পারিনি। তাই বলে দুজনেরই কাজ ছিল? না, কাল আমার মামা এসেছেন তাই আমি আসতে পারিনি। যাই হোক, সকাল সকাল তো এসে পড়লাম। সব বুঝলাম, বাট ছোঁয়া কোথায়? ওকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। আমিও ফোন করেছিলাম বাট রিসিভ করেনি। সামান্তা ফোন বের করতে ওর ওয়ালপেপারে পিক দেখে হেসে দিল আরোহী। লাইক সিরিয়াসলি? তুই আদনানের পিক ওয়ালপেপারে এনে রেখেছিস? এইসব তোর দ্বারাই সম্ভব ইয়ার। হইছে। এই একটা গুড নিউজ শুনেছিস? কি? আবির, আদিল, আদনা, নাহিল, শ্রাবণ ওরা সবাই কনসার্টে আসছে আজ। আমি খুব এক্সাইটেড।
ওয়াও রিয়েলি? আজকে তো সন্ধ্যায় কনসার্ট আছে 7টায়। তার মানে অ্যাট লাস্ট আমরা ওদেরকে সামনাসামনি দেখতে পারবো। আমার তো ইচ্ছে করছে নাচতে। তো নাচ বারণ কে করেছে? সত্যি? একদম। আরোহী গিয়ে মিউজিক প্লে করলো। 4 বান্ধবী একসাথে নাচছে, আর উপর থেকে সব দেখছে আকাশ। তার কপালে বিরক্তি আর রাগের ভাঁজ ফুটে উঠেছে। অনুকে ছ্যাঁকা দিয়েও অনু কিভাবে নিজেকে স্ট্রং রাখছে সেটাই ভাবছে। जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो, जो भी कल हो अब मेरा उसे तेरे संग जियो। জানিস, এই দিল ইবাদত গান শুনলে না আমার আবিরের কথা মনে পড়ে যায়। একদিন ফেসবুকে আবিরের কণ্ঠে এই গানটা শুনেছিলাম, কি জোস তার কণ্ঠ। তোরা দাঁড়া, আমি ড্রিঙ্কস নিয়ে আসি। ড্রিঙ্কস ছাড়া তো আর পার্টি শার্টি সব ফালতু, তাই না? আমরা পার্টি করছি না, বরং ডান্স করছি। এটাকেই এক ধরনের মিনি পার্টি বলে। অনু ট্রেতে করে 4 গ্লাস কোক নিয়ে এলো। কোকা কোলা? আমি তো ভাবছিলাম কি ওয়াইন, তাই তো? দেখ, ওসব বরং আদিলের সাথে খাস। আমরা তো কোক খাবো, তুইও খা। এটা কি করলি? আমি আবার কি করলাম? তুই ওকে আদিলের কথা কেন বললি? এবার দেখিস সেই নাচ গান সব বাদ দিয়ে আহিলকে নিয়ে কল্পনায় বসে যাবে। ধুর। অনু অনেকক্ষণ ধরে দেখছে আকাশ উপর থেকে নিচে কি হচ্ছে সব দেখছে আর জ্বলছে। তাই আকাশকে আরো জ্বালানোর জন্য বলল, আরে আরে লুচ্চা জিজু, উফ সরি, গুণধর দুলা ভাই, উপরে কেন, নিচে আসুন, এসে আমাদের সাথে এনজয় করুন, নাচুন, গান মস্তি করুন। তার আর দরকার নেই। আকাশ রুমে চলে গেল। আমার তো মন চাইছে এই আকাশের মাথা ফাটিয়ে দেই। আমারও। মাথা পরেও ফাটানো যাবে। সন্ধ্যা 6:30টায় অনু, আরোহী, সামান তার রিঙ্কি বেরিয়ে গেল কনসার্ট দেখার জন্য। সেখানে মানুষে গিজগিজ করছে, এত পরিমাণে মানুষ। ওরা 4 জন মানুষদের কোনো রকমে ঠেলে ঠুলে গিয়ে চেয়ারে বসলো। 7:20 একটা কার ঢুকলো। রেড কার্পেট বিছানো হয়েছে তাদের জন্য। ওরা একজন একজন করে বেরিয়ে আসলো কারের ভেতর থেকে। ওয়াও, ফার্স্টই আদনান, কি হ্যান্ডসাম। ওয়াও, শ্রাবণ চৌধুরীকেও কিন্তু কম হ্যান্ডসাম লাগছে না। আহিল, এই দেখ আহিলকে কি সুন্দর লাগছে। আদিল, ও মাই গুডনেস, আরে এ তো আরো বেশি হ্যান্ডসাম লাগছে রে ইয়ার। ফাইনালি আবির রায়হান চৌধুরী নেমেছে। ওরে বাপ রে, আরোহী, এটা তো পুরোই চকলেট বয় লাগছে রে, পুরোই ক্রাশ। এইসব যদি তোর আকাশ জানতে পারে তাহলে কি হবে বুঝতে পেরেছিস? কচু হবে, ফাজামা করিস। আর যদি আমার সামনে আকাশের নাম উচ্চারণ করিস তো আমি তোকে এইখানেই মেরে আদিলের হাতে তুলে দিয়ে চলে যাব। ইউ নো হোয়াট, আমি আকাশকে হেট করি। জানি, বাট ফার্স্ট লাভ কখনো ভোলা যায় না। কে বলেছে ভোলা যায় না? আকাশ যদি ভুলতে পারে তাহলে আমি কেন ভুলতে পারবো না? এই দেখ, একদিন হয়েছে মাত্র, জানিস ওকে এখন দেখলে কেমন যেন বিরক্ত লাগে আমার। একদম ভালো লাগে না, এক কথায়। প্রেমিক প্রেমিকারা যেভাবে সময় কাটায় সেভাবে আমার একদিনও সময় কাটানো হয়নি। একটা গাছের নিচে বসে গল্প পর্যন্ত করিনি, জাস্ট ফোনেই আলাপ হতো। তাই বোধহয় ওকে দেখলে কষ্ট হয় না, আলাদা একটা ফিলিংস হয় না, ফিলিংস মনে পড়েই না। ফিলিংস নামক জিনিসটা মনে থাকলে তবেই না কষ্ট হবে, তাই না? এইভাবেই সবসময় স্ট্রং থাকবি, বিশেষ করে আকাশের সামনে। ও যদি তোকে দুর্বল দেখে তাহলে কিন্তু তোকে আরো বড়ভাবে আঘাত করতে চাইবে। আমি জানি আমি জানি না ও কেন করছে এইসব। আমার কি মনে হয় জানিস, আকাশ যখন মিতাবুকে এইভাবে তাড়াহুড়ো করে বিয়ে করার জন্য প্রেশার দিতে পারে, তাহলে অন্য কাউকে যে দিবে না সেটা কোনো সিউরিটি নেই। আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ অনু, বলাও তো যায় না, আরো জায়গায় জায়গায় বিয়েও তো করতে পারে। না, সেসব পরে আলোচনা করা যাবে, এখন এদের দেখ। হুম। নীল কাচের সানগ্লাসের উপর দিয়ে তার ভ্রুযুগল দেখা যাচ্ছে, মুখে সেই মিষ্টি হাসি। আদিলকে দেখেই সবাই চিল্লিয়ে উঠল। আবির সবাইকে হাত দেখিয়ে স্টেজে গেল। সেখানে আরো অনেক মিউজিক ডিরেক্টররাও আছে। সবার সাথে হ্যান্ডশেক করে পিঠ থেকে গিটারের ব্যাগ নামালো। মেয়েরা আবিরকে দেখে একটা আরেকটার উপর পড়ছে। আজ কালো শার্টে আবিরকে দারুণ লাগছে। ওই এত সুন্দর কেন রে আমরা? হ্যাঁ, একটা ছিল আমাদের দিকে তাকায় না। ছেলেরা না তাকালে ভালো, অ্যাটলিস্ট গুণা তো হলো না। ওমা তাই? বোরকা ছাড়া এসেছো তাতে গুণা নেই, ছেলেরা তাকালেই গুণা? এইসব হাদিস কই পাস? হ্যাঁ, এই দেখ শ্রাবণকে নীল শার্টে কিন্তু খুব মানিয়েছে। ধুর, ছোঁয়া নেই। তাহলে তো শ্রাবণকে দেখতে পারতো। দাঁড়া, আমি ওকে একবার ফোন দিচ্ছি, আমরা সবাই দেখবো ও মিস করবে নাকি। অনু, একটু সাইড দিয়ে দে, এখানে ফোনে কথা বলা যাবে না। যে চিল্লাচিল্লি। আরোহী ফোন নিয়ে কোথাও একটা চলে গেল। কিছুটা দূরে যেতেই দেখলো খুব সুন্দর একটা পুল।
পুলের মধ্যখানে পাকা করার মতো কি যেন একটা আছে। আগে এটা দেখেনি। আরোহী এবার ছোঁয়াকে কল দিল, রিং হচ্ছে। কিছুক্ষণ পরে কল রিসিভ হলো। এই কই তুই? কেন, বাসায়? তাড়াতাড়ি কলেজের পাশে চলে আয়, ওখানে আজ কনসার্ট আছে। তো আমি কি করব? কি করবি মানে? আরে আবির আর ওর ফুল গ্যাং চলে এসেছে। শ্রাবণ এসেছে? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ এসেছে। তাই তো তোকে এত মানুষের ভিড় থেকে এসে কল দিয়েছি। ওকে, আমি এখনই আসছি। আরোহী কল কেটে দিল। পাশে তাকিয়ে দেখলো ওর চাইতে কিছুটা দূরে আদিল স্মোক করছে আর ধোঁয়া আকাশের দিকে উড়াচ্ছে। ওরে শালা, এই বেটা দেখি স্মোকিং করে, যাক মন্দ না। আদিল কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে আরোহীর দিকে তাকালো। দিল সে দিল তাক, এভাবে না তাকালে কি হতো? এখন তো মনে হচ্ছে হার্টবিট বেড়ে মরেই যাব। আদিল অন্যদিকে তাকাতেই আরোহী চলে গেল। কি রে ছোঁয়া, কল রিসিভ করেছে? আসছে ও। ভালো। ও a good smoker is a good kisser. ওই কি বলছিস? আদিলকে দেখেছি স্মোক করতে। কি, ওরা সবাই তার মানে স্মোক করে? মেবি। আর এই জন্যে গুড কিসার হয়ে গেল? ধুর, সবাই বলে আরেক কি। আমার মনে হয় না সবাই স্মোক করে। একজন করেছে বলে আরেকজন যে করবে সেটা তো কোনো কথা নয়। কিছুক্ষণের মধ্যে ছোঁয়া চলে এলো। আরোহী ওকে বলে দিয়েছিল ওরা ঠিক কোন পাশে বসেছে, তাই ছোঁয়ার ওদের কাছে আসতে প্রবলেম হয়নি। মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলে আবির এখন মাইক্রোফোন হাতে নিল। ঠিক এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। আবির অতটুকু গিয়েই থেমে গেল। চারিদিকে করতালির আওয়াজে ছেয়ে গেছে। ইস, একেবারে মাইন্ড ব্লোয়িং। কনসার্ট শেষ হলো রাত 9টার দিকে। অনু, আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অনুকে গাড়িতে তুলে তারপর তারা যাবে। অনু সবাইকে ওর বাড়িতে আসার জন্য বলেছে, বাট কেউ যাবে না। তাদের বাড়ি থেকে ফোনের উপর ফোন আসছে। ধুর, সবাই বলে আর কি। অনু, সতর্ক হয়ে থাকিস বোন, মনে রাখিস তোর ঘরে কিন্তু নিজেই কুমির পালছিস। হ্যাঁ অনু, ও যখন তখন তোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। ওকে দেখে মনে হয় না ওর উদ্দেশ্য ভালো। ভালো করে দেখে দরজা জানলা বন্ধ করে তারপর ঘুমাস। আর ওর সামনে যাস না বেশি। নিজেকে যত পারিস রুমে বন্দি করে রাখার চেষ্টা করিস। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মিতা আপুও আকাশের আসল রূপ খুব তাড়াতাড়ি জানতে পারবে, দেখিস। খুব ভয় রে এখন তোকে নিয়ে। হ্যাঁ রে অনু, তোকে নিয়ে এখানে খুব চিন্তায়। এত বড় বাসায় মাত্র 3 জন মানুষ। মিতা আবু এতটা চালাক নয়। তার মধ্যে তুই আকাশকে যেভাবে অপমান করেছিস, ও কিন্তু তোর উপরে প্রচুর ক্ষেপে আছে। যখন তখন কোনো একটা অনর্থক ঘটে যেতে পারে, তাই সাবধানে থাকিস বোন। অনু সবাইকে জড়িয়ে ধরে একটা সিএনজিতে উঠে চলে গেল। ওদের মতো বান্ধবী কয়জনারই আছে। গাড়ি চলছে অনুর বাড়ির উদ্দেশ্যে, কিন্তু ওরা 4 জন এখনো এক দৃষ্টিতে অনুর গাড়ির দিকেই তাকিয়ে আছে। ঘুমের মধ্যেই অনু টের পাচ্ছে ওকে কেউ খুব গভীরভাবে দেখছে আর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। নিজের সন্দেহ দূর করার জন্য তাড়াতাড়ি চোখ খুলল অনু। লাইট অন করে চারিদিকে চোখ বুলালো। না, কেউ তো নেই এখানে। হয়তো মনে ভয় পুষে ঘুমানোর জন্যই এমনটা হয়েছে। ঘুমিয়েও শান্তি পায়নি। অনু খাটে শুয়ে আরো কতক্ষণ এপাশ ওপাশ করলো, তবুও তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। খাটের কোনায় মাথা রেখে 2 হাত দিয়ে মাথা চেপে ধরলো। যদি আজ সত্যি সত্যি আমার টের পাওয়াটা সত্যি হয়ে যেত, আকাশ যদি এখানে চলে আসতো, তখন তাহলে কি করতাম আমি? অনুর মনে এখন যেন ভয় আরো জেঁকে বসেছে। সে খাট থেকে নেমে পানি খাওয়ার জন্য জগে হাত দিল। না, জগ তো খালি। এখন পানি আনার জন্য যদি নিচে যায় আর আকাশ চলে আসে, তখন কি করবে? না না, রিস্ক নেওয়ার দরকার নেই। অনু গুটি গুটি পায়ে ব্যালকনিতে গেল। বর্ষাকালে যেন বৃষ্টি হওয়াটাই প্রকৃতির প্রধান কাজ। আর এই জন্যই তো বৃষ্টির সিজন বর্ষাকাল। মাঝে মধ্যে আকাশে গর্জন দিচ্ছে, বজ্রপাত হচ্ছে। একটু আগে শুধু বৃষ্টি থেমেছে, হয়তো আবারও বৃষ্টি হবে। প্রকৃতি সেটারই জানান দিচ্ছে। কদম ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। গাছের পাতা হেলে দুলে নড়ছে বাতাসের সাথে। অনুর খোলা চুলও উঠছে। বৃষ্টি হওয়ার পরের দৃশ্য খুব ভালো লাগে, যেন এক স্নিগ্ধ সুবাস ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে। আর সাথে সেই মিষ্টি হাওয়া। কয়েকটা গাছ থেকে আম পড়ার শব্দ কানে আসছে। এখন কাঁচা আমের সময়। কাল সকালে গিয়ে আমগুলো কুড়িয়ে আনবে। হঠাৎ একটা ধমকা বাতাস দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। অনু তাড়াতাড়ি বাইরে দিয়ে 2 হাত এক করে রাখলো, তাতে পানি পড়ে হাতে আটকে যাচ্ছে। অনু হাত দিয়ে এনে বৃষ্টির পানি খেলো। একেবারে ফ্রেশ পানি ছিল এটা। মনটাও যেমন কেমন ফ্রেশ হয়ে গেছে।
প্রকৃতি যেমন পরিশুদ্ধ তেমন প্রকৃতির উপাদানও পরিশুদ্ধ। অনু ওর রুম থেকে জগ নিয়ে এলো, তাতে বৃষ্টির পানি দিয়ে ভরে রাখবে। বৃষ্টির পানির চা দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও আলাদা একটা স্বাদ লাগে, পাশাপাশি ঘ্রাণ তো আছেই। অনু জগটাকে এমন জায়গায় রাখলো যেখান থেকে ছাদের কার্নিশ বেয়ে বৃষ্টির পানি বেশি করে পড়ছে। জগ রেখে আবারও মন দিল প্রকৃতি দেখায়। এই মুহূর্তে যেন আকাশের কথা একেবারেই মাথা থেকে বেরিয়ে গেছে। মানুষ ঠিকই বলে, সবকিছু যদি কারোর সাথে শেয়ার করা না যায় তাহলে সেটা মন খুলে একমাত্র প্রকৃতির সাথেই শেয়ার করা যায়। মানুষ মনে তৃপ্তি না দিতে পারলেও প্রকৃতি পারে। অনু মনোযোগ দিয়ে প্রকৃতি দেখছে আর নিচ থেকে আরেকজনকে মন দিয়ে দেখছে। মেসেজ টোনের আওয়াজ কানে আসতেই অনুর কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। কে মেসেজ দিতে পারে এই মুহূর্তে? হাতে ফোন থাকায় সহজেই মেসেঞ্জারে ঢুকে মেসেজ চেক করলো। মেসেজ এসেছে। অনু অনিচ্ছা সত্ত্বেও হ্যালো লিখে সেন্ড করলো, কারণ সে সিন করে ফেলেছে। রিপ্লাই আসলো, আমি নীল প্রজাপতি। তো আমি কি করব? আপনি যদি নীল প্রজাপতি হয়ে থাকেন তাহলে গিয়ে লাল প্রজাপতির সন্ধান করুন। আমাকে কেন মেসেজ দিয়েছেন? আমার জানা মতে আমি ঠিক জায়গাতেই মেসেজ দিয়েছি। মানে সিম্পল, তুমি আমার লাল প্রজাপতি আর আমি আমার প্রজাপতির সন্ধান পেয়ে গেছি। তুমি কি জানো মায়াবতী, তোমাকে এই মুহূর্তে কতটা স্নিগ্ধ আর নিষ্পাপ লাগছে? যদিও আমার চোখে তুমি সবসময়ই স্নিগ্ধ নিষ্পাপ, আমার খুব শখ ছিল বৃষ্টি ভেজা একগুচ্ছ কদম ফুল তোমার হাতে তুলে দিতে, কিন্তু কি করব বলো, আমি তো আর গাছে উঠতে পারি না। যদি পারতাম তাহলে এভারেস্টের সমান উঁচু গাছ থেকে হলেও তোমার জন্য কদম নিয়ে আসতাম। বাতাসে তোমার চুল উড়ছে আর তোমার মুখে আছড়ে পড়ছে। তুমি বিরক্ত হয়ে বারবার কানের পিঠে চুল গুচ্ছ আর চুল বাতাসে বারবার এলোমেলো করে দিচ্ছে। আমি যদি তোমার পাশে এই মুহূর্তে থাকতাম তাহলে তোমার চুলে ধরে রাখতাম আর তুমি পরিবেশ প্রকৃতি দেখতে, কিন্তু আমি চাইলেই তোমার চুলে ধরে রাখতে পারবো না। আমি নিরুপায়। চুল ধরতে গেলেও অধিকার লাগে আমার, সেই অধিকার নেই, তবে খুব তাড়াতাড়ি সে অধিকারটা করে নিব। আর টেনশন করো না, কোনো একদিন ঠিকই ধরবো। তোমার মনে প্রশ্ন জাগছে যে কে আমি আর তোমাকেই বা কি করে দেখছি, তাহলে নিচে তাকিয়ে দেখো, একবার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনু এত বড় আর গুছালো মেসেজ দেখে বেহুশ, তবুও দেরি না করে তাড়াতাড়ি নিচে তাকালো। কিছুটা দূরে একটা শিমুল গাছের নিচে একটা ছেলে বসে আছে, গায়ে তার রেনকোট, মুখটাও টুপি দিয়ে ঢেকে রেখেছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে না। অনুর ফোনে আবারও মেসেজ এলো, কি দেখছো এত করে? বেশি দেখো না, নজর লেগে যাবে। অনু উত্তরে কিছু লিখতে যাবে, তার আগেই ওর পায়ের কাছে কিছু একটা এসে পড়লো। হাতে নিয়ে দেখলো ওই শিমুল ফুলের ফল। কদম তো দিতে পারবো না, আর শিমুল ফুলও না, সব ঝরে গেছে, তাই তোমায় শিমুলের ফল দিলাম। এটাকে আবার সাধারণ ভেবে ফেলে দিও না। মনে রেখো, ঝিনুকের পেটেই কিন্তু মুক্ত থাকে, অথচ এটাকে দেখলে কত সাধারণই মনে হয়। যাই হোক, আমি গেলাম, আর অনেক রাত হয়েছে, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে বাতাসে আবার জ্বর এসে যাবে। অনু ব্যালকনি থেকে এসে পর্দা টেনে দিল। হাতে শিমুলের ফল ঠিকই আছে। অনু খুব যত্ন সহকারে ফলে যে 4টা ফালি আছে সেই ফালি একটা একটা করে ভাঙতে লাগলো। ভেতরে এক গুচ্ছ তুলা, কি সুন্দর লাগছে, একেবারে ফ্রেশ সাদা, মনে হচ্ছে যেন এক টুকরো মেঘ। অনু একটু তুলা হাতে নিল। ফ্রেশ তুলা নিয়ে সে গ্লিসারিন লাগাবে। গ্লিসারিন তুলাতে ঢালতেই তুলা একেবারে গলে গেল আর গরমও হয়ে গেল। যাক বাবা, এটা কি হলো? এটা চাইতে তো আমার হাতই বেটার। বেশ কিছুক্ষণ পর আবারও অনুর ফোনে মেসেজ এলো, কি তুলা নিয়ে দুষ্টুমি করছো তাই তো? আশ্চর্য, আপনি কি করে জানলেন? আমি জানি, ওই একভাবে। আচ্ছা, তুমি এখনো ঘুমাওনি? আপনি যদি একটু পর পর এভাবে মেসেজ দিয়ে জ্বালান তাহলে ঘুমাবো কি করে? সরি, আমি আর এখন মেসেজ দিচ্ছি না, তুমি ঘুমিয়ে পড়ো। অনু ডাটা অফ করে দিল। কোথা থেকে যে আসে এসব চেনা নেই জানা নেই, কেয়ার করতে শুরু করে। আর এসব কি মেসেজ আর রিকোয়েস্ট আসে রে বাবা? উড়ন্ত কাকের ঝুলন্ত লেজ, শেওড়া গাছের পেতনি, শাকচুন্নি, লম্বা লেজের বাদর, ডানা কাটা পরি, নীল প্রজাপতি, লাল প্রজাপতি। যদিও নীল প্রজাপতি নামটা মন্দ না, আর ছেলেটাকে দেখতে খুব ভালোই লাগছিল। ইস, ভালো করে যদি মুখটা দেখতে পারতাম। কি ভাবছি আমি? এদের সাথে সাথে আমিও পাগল হয়ে গিয়েছি। অনু ওর ফোন বের করে আবিরের একটা ফটো বের করলো। জাতি ক্রাশ আবির রায়হান চৌধুরী। ইস, সামনাসামনি তো শুধুমাত্র একবার দেখতে পেলাম, আর একবার যদি দেখতে পারতাম, ও তাহলে বোধহয় জীবনটা সার্থক হতো। কত মেয়ে ওনাকে মন দিয়ে বসে আছে। উনি কি আদৌ কাউকে মন দিয়েছেন নাকি দেননি?
সেলিব্রিটি মানুষ, গার্লফ্রেন্ড তো নিশ্চয়ই আছে। কড়া রোদ এসে পড়ছে অনুর উপর। চোখ মুখ কুঁচকে ঘুম থেকে উঠল সে। ব্যালকনির পর্দা টেনে দেয়নি, তাই রোদ এসে সোজা চোখে মুখে পড়ছে। আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা বাজে। কাল লেট করে ঘুমানোর জন্য আজ লেট করে উঠেছে। ফ্রেশ হয়ে হাতে জগ নিয়ে কিচেনে গেল। মিতা আগেই সব নাস্তা বানিয়ে রেখে দিয়েছে। অনু একটা বিস্কুট মুখে দিয়ে চুলায় পাতিল বসালো। তাতে কালকের বৃষ্টির পানি ঢাললো, চা বানাবে। চা হওয়ার পর অনু মিতাকে 1 কাপ আর নিজের জন্য 1 কাপ নিল। আকাশ বাসায় নেই। সে চা নিয়ে সোজা ছাদে গেল। ধোয়া ওঠা চায়ের সাথে পরিবেশ দেখবে। চারিদিক দেখে মনে হচ্ছে না রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, সব শুকিয়ে গেছে। ছাদের অনেক জায়গাতে পানি আটকে আটকে আছে। অনু চা শেষ করে রেলিংয়ের উপর কাপ রাখলো। আকাশের দিকে রোদের জন্য তাকানোই যাচ্ছে না। পূর্ব দিকে কি যেমন রং বেরঙের মতো লাগছে। অনু ভালো করে তাকিয়ে দেখলো, ওটা তো রেনবো, রংধনু। ওয়াও, কত সুন্দর রংধনু! জীবনে প্রথম দেখলাম। বইয়ে পেয়েছিলাম বৃষ্টির পরে রোদ উঠলেই রংধনু দেখা যায়। এরপর থেকে সব সময় রংধনু দেখার জন্য অপেক্ষা করতাম, কিন্তু আমার অপেক্ষার অবসান ঘটিয়ে রংধনু কখনো আমায় দেখা দেয়নি। তবে আজ দিয়েছে। রংধনু 7টি রঙের মতো যদি আমার জীবনটাও রঙিন হতো, তাহলে কতই না ভালো হতো। অনু একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের ক্যামেরা অন করলো। রংধনু ছবি তুলবে। সে কয়েকটা ছবি তুলতে অনুর ফোনে একটা নোটিফিকেশন এলো। সামান্তা ফটো সেন্ড করেছে। ফটোতে আবিরের সাথে একটা মেয়ে। মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, এটা তো মডেল নীলা। যেরকম পোজের ছবি দেখে তো মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যাই হোক, তাতে আমার বাপের কি? এই শামুর বাচ্চা কি আমাকে জ্বালানোর জন্যে আর কোনো ওয়ে পায় না নাকি? আমি কতবার বলেছি যে আমি জাস্ট ওকে লাইক করি, আর কিচ্ছু না। অনু একটা ফটো সেন্ড করলো, যেটাতে আদনানের সাথে একটা মেয়ে। এবার দেখো কেমন লাগে। অনু কয়েকটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিল। প্রায় 2 মিনিট পরে ওর পোস্টে একটা কমেন্ট এলো সেই নীল প্রজাপতি আইডি থেকে। তোমার এই ছবিতে আমি মোহিত। সকালের স্নিগ্ধ আলোতে তোমায় খুব স্নিগ্ধ মায়াবী লাগছে মায়াবতী। আর তোমার হাসির তো কোনো তুলনাই হয় না। যাই হোক, ফেসবুকে ফটো আপলোড না দিলেই ভালো হয়। অনু বিরক্ত হয়ে আইডিটা ব্লক করতে যেতে গিয়েও করলো না, আনব্লক করে রেখে দিল। রাত হয়ে গেছে। আকাশকে আজ সারাদিন একবারও দেখা যায়নি। কোথায় কোন কাজ ঘটাচ্ছে আল্লাহ মালুম। অনুমিতার সাথে কিছুক্ষণ গল্প করে নিচে চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করলো। অনুর ফোন বাজছে। চেয়ে দেখলো গ্রুপ ভিডিও কল এসেছে। ফোন রিসিভ করতেই 4 জন 4 কোনায় চলে গেল। অনু, আরোহী, রিঙ্কি কথা বলছে, কিন্তু সামান্তা মুখ ফুলিয়ে বসে আছে। কি রে সমু, তুই এত চুপচাপ কেন আজকে? সামান্তার চুপচাপ থাকার কারণ আছে। মনে হয় না কারণটা শামু তোদের বলবে। যাই হোক, কাল ভার্সিটিতে এসে ওর চুপচাপ থাকার কারণটা বলবো। ওরা 4 বান্ধবী আরো কিছুক্ষণ কথা বলে কল রেখে দিল। আবির সোফায় বসে বসে ল্যাপটপে কিছু করছে। ওর মা হাতে করে কফি নিয়ে ওর রুমে ঢুকলেন। আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর মায়ের দিকে তাকালো। কি ব্যাপার মা, আজ তুমি কফি আনলে যে? তো ঘরে কি বউ আছে যে বউ নিয়ে আসবে? সেরকমটা না, সার্ভেন্ট নিয়ে আসতো এতদিন, আজ তুমি নিয়ে এলে যে, তাই। কিছু বলবে কি মা? একটা কথা বলার ছিল। বলো। বিয়ে সাথে কবে করবে? মা, আমারও তো ইচ্ছে আমার ছেলের বউকে নাতিপুতিকে দেখে যেতে। যদি মরে টরে যাই, হায়াতের কথা তো বলা যায় না। একটা মেয়েও আমার নেই। মেয়ে ছাড়া ঘর যেন শূন্য খাখা করে। প্লিজ আমাকে একটা মেয়ে এনে দাও আবির। তুমি আমার একমাত্র সন্তান। তোমার বাবা থাকে নিজের বিজনেস নিয়ে, আর তুমি থাকো নিজের গান নিয়ে। আমি কি নিয়ে থাকবো? যদি বাসায় একটা মেয়ে থাকতো, তাহলে তো তার সাথে গল্প গুজব করে সময় পার করে দিতাম। মা, এত বছর যখন একা থাকতে পেরেছো, তাহলে আরো কয়েকটা বছর না হয় থেকে যাও প্লিজ। আরো কয়েকটা বছর মানে? কয় বছর মিল করছো তুমি? বেশি না, 2 বা 3 বছর। যা করার করো, আমি আর তোমার বিয়ে নিয়ে নাক গলাবো না। আবিরের মা হনহনিয়ে রুম থেকে চলে গেলেন। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নিল। আহিলের 4টা কল দেখে তাড়াতাড়ি কল ব্যাক করলো। কি ব্যাপার আহিল, 4টা কল দিলি যে? আবির, মিউজিক ডিরেক্টর শিশির আমাদেরকে যেতে বলেছেন। এখন তো সন্ধ্যা 7টা বাজে, এখন কেন? মেবি কোনো গান নিয়ে ডিসকাস করার জন্য। আদিলদের কি খবর, ওরা যাবে না? আমি আদিল আর শ্রাবণকেও বলে দিয়েছি, ওরা ক্লাবে আছে আর সেখান থেকে আমাদের সাথে যাবে। ওকে, আমি আসছি। অনু মিতার ডাক শুনে মিতার রুমে গিয়ে দেখলো সে বিছানায় বসে হাঁপাচ্ছে। আপু, কি হয়েছে তোমার? শ্বাসকষ্ট হচ্ছে নাকি আবারও?
আমার ইনহেলারও শেষ, আর আকাশ তো ফোনে পাওয়া যাচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে বোন। আপু, আমি তোমার জন্য ইনহেলার নিয়ে এসেছি। আপু প্লিজ একটু ধৈর্য ধরো। অনু টাকা নিয়ে রাতের বেলায় বেরিয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এখান থেকে তো অনেক দূরে ফার্মেসি, সেখানে যেতে যেতে অনেক সময় লেগে যাবে, গাড়িও নেই। তাই অনু পায়ে হাঁটা শুরু করলো। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ইস, কেন যে ছাতাটা নিয়ে এলাম না, মনেই ছিল না যে এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হতে পারে। বৃষ্টির বেগ বেড়ে গেল। বাতাসে অনুর জামা উঠছে। অনু পায়জামার কামিজ একসাথে মুঠো করে দৌড়াতে লাগলো। আবিররা এদিক থেকে আসছিল। একটা মেয়েকে বৃষ্টির মধ্যে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে দেখে কিছুটা অবাক হলো। অনুর সামনে এসে তাড়াতাড়ি গাড়ি থামালো। তীব্র আলো চোখে পড়তে অনু হাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেললো। ভিজে তার শরীর একাকার। আবির, শ্রাবণ, আদিল, আহিল ওরা সবাই ছাতা হাতে গাড়ি থেকে বেরিয়ে এলো। অনুর পাশে কারো উপস্থিতি টের পেয়ে সে চোখ থেকে হাত সরালো। ওর সামনেই চারটা ছেলে দাঁড়িয়ে আছে, ছাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে। অনু ওদের দেখে খুব ভয় করছে। এই মেয়ে এত রাতে বৃষ্টির মধ্যে তুমি ছাতা ছাড়া মাঝ রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কেন? অনুর কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে। তবুও কিছু না বলে এগুতে নিতেই আবির সামনে হাত দিয়ে থামিয়ে দিল। কি হলো বলছেন না কেন? অনু ইতস্তত বোধ করে বলল, আসলে আমার বোনের শ্বাসকষ্ট হচ্ছে, তাই তার জন্য ইনহেলার আনতে যাচ্ছি। আপনি ছাড়া কি আপনার বাসায় আর কেউ নেই? আছে আমার আপু। আর আপনার মা বাবা? ওনারা দেশের বাইরে থাকেন। আচ্ছা আমি যাচ্ছি, আমার আপুর বেশি কষ্ট হচ্ছে হয়তো। ওয়েট, ছাতাটা নিয়ে যান। অনু যেতে গিয়েও থেমে গেল। ওদের দিকে তাকিয়ে বলল, তার দরকার নেই, আমি এমনিতেই ভিজে গিয়েছি। তারপর ছাতাটা নিয়ে যান, না হলে জ্বর আসবে। আবিরের জোরাজোরিতে অনু ছাতাটা নিয়ে নিল। আবির ছাতাটা দিয়েই মুখ ঘুরিয়ে নিল, তাই অনু ওর মুখ দেখতে পায়নি। ওরা সবাই আস্তে আস্তে গাড়িতে উঠে চলে গেল। অনু ইনহেলার এনে বাসায় এসে দেখলো ওর আপু শুয়ে আছে আর মাঝে মধ্যে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। অনু তাড়াতাড়ি মিতাকে টেনে তুলল। আপু ইনহেলারটা দাও। মিতা ইনহেলার দিয়ে বড় বড় কয়েকটা শ্বাস নিল। অনুর দিকে তাকিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, তোর জামা কাপড় ভেজা, কোনো ছাতা নিয়ে যাসনি? না আপু, আমি যখন বেরিয়ে গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না। প্রথমে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে, পরে মুষলধারে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি চেঞ্জ করে আসছি। আবিররা সবাই মিউজিক ডিরেক্টর শিশিরের বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আমাদের ডাকছিলেন কেন? অ্যাকচুয়ালি ভার্সিটিতে যে কাল একটা অনুষ্ঠান আছে, সেটাতে যাওয়ার জন্যই আপনাকে ইনভাইট করা হয়েছে। আপনাকে ওনারা পাননি বলেই আমাকে জানিয়েছেন। এটা আমি ফোনেও বলতে পারতাম, বাট একটা গানের অফার এসেছে, সেই জন্যই আরও আপনাকে ডেকে এনেছি। কোন মিউজিক কম্পোজারের মিউজিক আপনার ভালো লাগে সেটাই আপনি ঠিক করবেন। গান গাওয়া ইজি, বাট গান গাওয়ার আগে যে প্রস্তুতি নিতে হয় সেগুলো অনেক হার্ড। তাই আপনি যদি অফারটা রাখেন তাহলে আমরা আজ থেকেই সব প্রিপারেশন নিয়ে নিতে পারি। আমি আপনার কথা বুঝতে পারছি, বাট আজ প্রিপারেশন নেওয়ার মুড নেই। পরশু থেকে বরং স্টার্ট করি। আপনার যা ইচ্ছা। আর ওদের বলে দিন আমি ওদের ইনভাইট অ্যাকসেপ্ট করেছি। অনু ছাতা হাতে ব্যালকনিতে বসে আছে আর ভাবছে ছাতার মালিক কে হতে পারে। মুখটাও স্পষ্ট দেখতে পারেনি, তবে কিছুটা আবিরের মতো লেগেছে। না না, আবির কি করে হবে? এসব ভাবনা অনুর মাথায় ঘুরছে আর সে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। ম্যাসেস্টনের আওয়াজে ঘোর কাটলো অনুর। চেয়ে দেখলো সেই নীল প্রজাপতি। ছাতা হাতে নিয়ে করছো? আশ্চর্য, আপনি কি করে জানলেন আমার হাতে ছাতা? যখনই এমন প্রশ্ন মনে জাগবে তখনই নিচে তাকাবে, উত্তর এমনি এমনি পেয়ে যাবেন। তাহলে আর কি, নিচে তাকিয়ে দেখো একবার, আমি কিন্তু তোমায় স্পষ্ট দেখতে পাচ্ছি। অনু তাড়াতাড়ি নিচে তাকালো। একটা ছেলে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে কিছু দেখা না গেলেও দূরের ল্যাম্পপোস্টের আবছা আলোতে এটা দেখা যাচ্ছে যে কেউ দাঁড়িয়ে। কে আপনি, আর প্রতিদিন আমার বাসার পাশে এসে কেন দাঁড়িয়ে থাকেন? সেটা না হয় অজানা থাক, কোন একদিন আমাকে দেখতে পারবে। প্রতিদিন তোমার বাসার পাশে আসি তোমাকে দেখার জন্য। তোমাকে না দেখলে আমার ঘুম আসে না, আর আমি জানি তুমি রাত্রে প্রতিদিন বেলকনিতে আসো। আমি অন্ধকার নামার পর থেকেই তোমার জন্য ওয়েট করি, তুমি কখন আসবে আর কখন তোমাকে দেখব। আজ তুমি তাড়াতাড়ি চলে এসেছো, তাই আমিও আজ তাড়াতাড়ি চলে যাব। ট্রাস্ট মি, তুমি বেলকনিতে না আসা পর্যন্ত আমি তোমার জন্য এভাবেই মশার কামড় খেয়ে ওয়েট করি। তার মানে আমি যেদিন একটা দুটায় বেলকনিতে আসি তখনও আপনি অপেক্ষা করেন? যেদিন আসো না সেদিন 3টা পর্যন্ত অপেক্ষা করতে করতে চলে যাই, আর যেদিন চলে আসো সেদিন তোমাকে দেখে আমিও চলে যাই। কতদিন যাবত আসছেন? 2 মাস।
2 মাস ধরে আমি আমার ঘুম হারাম করে তোমাকে দেখতে আসি, কিন্তু তুমি টেরও পাওনি। তাহলে 2 দিন ধরে কেন মেসেজ করছেন? আগে করেননি কেন? 2 দিন হলো তোমার আইডির নাম জেনেছি। তোমরা মেয়েরা তো আবার অরিজিনাল নাম নিয়ে আইডি চালাও না। হুম। তা ছাতা নিয়ে কি বৃষ্টিতে ভেজার প্ল্যান করছো? না, আজ ভিজবো না। যাই হোক, আপনি কেন প্রতিদিন আমাকে দেখার জন্য আসেন সেটা তো বলেন না। ওয়েট। কিছুক্ষণ পর অনুর পায়ের কাছে কিছু একটা এসে পড়লো। অনু হাতে নিয়ে দেখলো কাগজ দিয়ে মোড়ানো একটা আম, কাগজে কিছু লেখা। অনু কাগজটা খুলে পড়তে শুরু করলো। আমি জানি তোমার মনে এই প্রশ্নটা একদিন জাগতে পারে যে চেনা নেই জানা নেই আমি কেন তোমাকে প্রতিদিন দেখতে আসি। তাই আমি আগে থেকেই এই কাগজে তোমাকে দেখতে আসার প্রধান কারণ লিখে রেখেছিলাম। বেশি কিছু জানার দরকার নেই, শুধু এটাই জেনে রাখো যে আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্যই তোমাকে দেখতে আসি। জানি না কখনো তোমার সামনে এসে দাঁড়াতে পারবো কি না, তাই লুকিয়ে লুকিয়ে এসে দেখে যাই। অনুর ফোনে আবারও মেসেজ এলো। যে কারণে এসেছিলাম সেটা হয়ে গেছে, তোমাকে দেখা আমার হয়ে গেছে। এখন আমি গেলাম। গুড নাইট জানেমান। সকালে চোখে মুখে পানির ছিটা পড়তেই ধরফড়িয়ে ঘুম থেকে উঠল অনু। ভালো করে চোখ ডলে দেখলো সামনে আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি দাঁড়িয়ে আছে, আর রিঙ্কির হাতে একটা গ্লাস। অনু কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল ওদের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? তোরা হঠাৎ এত সকালে আমার বাসায় কি করিস? আর পানি দিয়ে ঘুম কেন ভাঙালি? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি। ওকে, আপনি বরং স্বপ্ন দেখুন, আর আমরা সবাই ভার্সিটিতে গেলাম। আজ যে অনুষ্ঠান সেটা কি তোর মনে আছে? কি করে মনে থাকবে, বেচারি তো আবিরের মধ্যে বিবর। তোর পিঞ্চ করা অফ যা। আমি কোন দুঃখে আবিরের মধ্যে বিভোর হতে যাব? তুই তো আদনানের মধ্যে বিভোর থাকিস, তাই অন্যেরটাও ভালো করেই জানিস না। এই তোরা থামবি? দেখ অনু লেট হয়ে যাচ্ছে কিন্তু। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। অনু ফ্রেশ হয়ে এসে দেখলো মিতা হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্লেটে কি আপু? রুটি বানিয়েছি, না বানালে তো তুই আবার না খেয়ে চলে যাবি। একা করছো? আমাকেও ডাকতে পারতে। কখন কি তোকে সকালে ডেকে তুলেছি যে এখন তুলবো? যতদিন আমি আছি ততদিন তোকে সকালে উঠতে হবে না। যদি না আমি অসুস্থ থাকি তখন তাড়াতাড়ি হা কর। মিতা অনুকে খাইয়ে দিচ্ছে, আর আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি ওরা চেয়ে চেয়ে দেখছে মিতা অনুকে কত ভালোবাসে। মিতা সবার দিকে তাকিয়ে হালকা হেসে ওদের কাছে গেল। নাও তোমরাও হা করো। আমরা? মিতা ওদের 4 জনকেও খাইয়ে দিল। আপু, আমরা কিন্তু আজকে শাড়ি নিয়ে এসেছি। অনু একদিন বলেছিল তুমি নাকি খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারো, তাই আমরাও শাড়ি না পরে তোমার কাছ থেকে চলে এসেছি। তুমি আমাদের শাড়ি পরিয়ে দিবে? মিতা ওদের সবাইকে শাড়ি পরিয়ে দিল। ওরা সবাই নীল শাড়ি পরেছে, সাথে নীল কাচের চুড়ি, চুলগুলো ছেড়ে দিয়েছে, হালকা লিপস্টিক। সবাইকে খুব সুন্দর লাগছে। মিতা ওদের কাছে এসে সবার কানের পিছনে কাজল লাগিয়ে দিল। ওরা সবাই মিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ভার্সিটি আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। গেট বেলুন দিয়ে সাজিয়েছে। গেটের সামনে থেকে একেবারে অডিটোরিয়াম রুম পর্যন্ত রেড কার্পেট বিছানো। অনু, আরোহী, সামান্তা, রিঙ্কি, ছোঁয়া ওরা গেটের পাশে দাঁড়িয়ে গেট দেখছে। সামু, রোহি, অনু, ছোঁয়া দেখ কদম ফুলের পাপড়ি পড়তেছে বাতাসে। ওরা 3 জন তাকিয়ে দেখলো ওদের থেকে একটু দূরেই একটা গাছ থেকে হালকা বাতাসে কদম ফুলের পাপড়ি পড়ছে। অনু দৌড়ে গাছের নিচে চলে গেল। 2 হাত মেলে ঘুরছে, আর সব পাপড়ি ওর চোখে মুখে পড়ছে। অনুর দেখা দেখে আরোহীরাও কদম গাছের নিচে গিয়ে ঘুরতে লাগলো। হঠাৎ শুরু করে ওদের সামনে একটা কাঠ ঢুকে গেল। অনুরা একবার তাকিয়ে সেদিক থেকে চোখ সরিয়ে নিল। আবির, আদিল, আদনান, শ্রাবণ, আহিল ওরা 5 জন ভার্সিটির একটা এক্সট্রা রুমে বসে আছে। তখন কাঠ দিয়ে ওরাই এসেছিল। আদিল জানালায় হেলান দিয়ে স্মোক করছে। নিচে একটা গাছের তলায় কয়েকটা মেয়েকে হাসাহাসি করতে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আদিলের দৃষ্টি আরোহীর দিকে। আরোহী যেন ওকে সম্মোহন করে ফেলেছে। আদিলকে বাইরে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ আদিলের কাছে এসে সেও আদিলের দৃষ্টি অনুসরণ করে নিচে তাকালো। আবির আদিলকে ডাকছে কিন্তু সে শুনছে না, এক ধ্যানে নিচে তাকিয়ে আছে। আবির উঠে গিয়ে ওদের পাশে দাঁড়ালো। শ্রাবণ কিছুক্ষণ বাইরে তাকিয়ে আবিরের দিকে তাকালো। তোদের তো খেয়ে দে কোনো কাজ নাই, তাই শুধু মেয়েদেরই দেখিস। কিন্তু এই মেয়েগুলো বাকি মেয়েদের চাইতে আলাদা, চেয়ে তো দেখ একবার। আবিরও বাইরে তাকালো। আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি ওরা 4 জন মিলে ফোনে কিছু একটা করছে, আর অনু নিচে বসে বসে কদম ফুলের পাপড়ি দিয়ে লাভ বানাচ্ছে।
বাতাসে অনুর চুল উঠছে আর অনু মিষ্টি হেসে আশেপাশে তাকাচ্ছে আর লাভ বানাচ্ছে। আবিরকে অনুর দিকে তাকিয়ে থাকতে দেখে আদনান এসে ওর কাঁধে হাত রাখলো। ব্রো, তুই কোন দিন থেকে আবার মেয়েদের দিকে তাকানো শুরু করেছিস? এত পাকনামো করিস না আদনান, তুইও একবার ভালো করে নিচে চেয়ে দেখ। আদনান ওদের ঠেলে এগিয়ে এসে সেও নিচে তাকালো। সামান্তা তখন শাড়ি ধরে দৌড়াচ্ছে আর আরোহীদের দিকে খিলখিল করে হেসে হাতের দিকে কিছু ইশারা করে দেখাচ্ছে। ওয়াও, শি ইজ সো বিউটিফুল। আদনান, ওই দেখ, একটা মেয়ে যে সেলফি তুলছে, ওই কিন্তু বেশ মায়াবী। এখানে সবাই মায়াবী, বাট সবচাইতে মায়াবী আর অনন্যা হলো যে নিচে বসে কিছু একটা করছে। চল নিচে যাই, অনুষ্ঠান শুরু হতে আরো সময় লাগবে, এর ফাঁকে এদের সাথে পরিচিত হয়ে আসা যাবে। আবির, আদিল, আদনান, শ্রাবণ, আহিল ওরা সবাই নিচে গেল। অনু, আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি তখন সেলফি তুলছিল। ওই যে এদেরকে আবিরের গ্যাংয়ের মতো লাগছে না? ছোঁয়ার কথা শুনে সবাই পাশে তাকালো। আবিররা অনুদের দিকেই আসছে। হ্যাঁ তাই তো, এরা তো আবির, আদিল, আদনান, শ্রাবণ আর আহিল। ও মাই গুডনেস, এরা আমাদের দিকে আসছে। আবির অনুর সামনে দাঁড়িয়ে সানগ্লাস খুলে অনুর দিকে হাত বাড়িয়ে দিল। হাই, আই এম আবির। অনু আবিরকে আর না বলতে দিয়ে সে আবিরের সাথে হ্যান্ডশেক করে বলল, আই নো, আপনি সেলিব্রিটি আবির রায়হান চৌধুরী, আমরা চিনি আপনাকে। আদিল আরোহীর দিকে তাকিয়ে বলল, আমি আদিল খান। আই নো, আপনি আদিল খান, উনি শ্রাবণ, উনি আদিল, আদনান আর উনি আহিল, রাইট? একদম। তো আপনারা আমাদের ভার্সিটিতে হঠাৎ? ইনভাইট করা হয়েছে আজকে অনুষ্ঠানে থাকার জন্য। ওয়াও, তার মানে আপনারা গান গাইবেন? না, আমরা না, জাস্ট আবির। কিন্তু আপনারা গান গাইবেন না কেন? বুঝিস না রুহি, এদের মেবি একজনের হাঁসের কণ্ঠ, আরেকজনের বাঁশের কণ্ঠ, আরেকজনের গরুর, আরেকজনের হাতির, এমন কণ্ঠ নিয়ে কি গান গাওয়া যায় নাকি? আর আবিরের তো কোকিলের কণ্ঠ, তাই উনি গান গাইতে পারেন। চল এখন সবাই। সামান্তা সবাইকে নিয়ে ক্লাসে চলে গেল। হোয়াট? এই মেয়ে আমাদেরকে কি অপমান করে গেল? সামান্তা পিছনে তাকিয়ে আদনানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আদনান বুকের বাপাশে হাত দিয়ে বলল, একেবারে এখানে গিয়ে লাগে। আমি জানি আদনান, তুই এখন ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করবি, বাট একটা কথা বলে রাখছি, সবার সাথে ফ্লার্ট করা ঠিক না। ভাই, ওকে দেখে আমার মনে অনুভূতি জেগেছে, ওর সাথে ফ্লার্ট করতে পারবো না। আদনান দৌড়ে সামান্তার সামনে গিয়ে দাঁড়ালো। আবিররাও আসছে। সবাইকে আবারও ওদের কাছে আসতে দেখে ওরা অবাক হয়ে গেল। আদনান সামান্তার দিকে তাকিয়ে বলল, আপনার নামটাই তো বললেন না। আমার নাম সামান্তা, আর ওর নাম অনু, ওর নাম আরোহী, ওর নাম ছোঁয়া, আর ওর নাম রিঙ্কি। একসাথে সবার নাম বলে দিলাম। ওরা সবাই যেন নাম মুখস্থ করছে, মুখের রিয়াকশন দেখে সেটাই মনে হচ্ছে। ঠিক আছে, আপনারা যেতে পারেন। ওরা চলে গেল। ওরা সবাই এটা ওটা বলছে, কিন্তু আবির চুপ করে আছে। আদিল কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, তুই এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? নাথিং আদি। আচ্ছা, তোরা অনু নামে মেয়েটাকে চিনতে পেরেছিস? না তো, ওকে কি তুই আরো দেখেছিস? কালকে রাতে যে মেয়ে বৃষ্টিতে ভিজে বোনের জন্য ইনহেলার আনতে যাচ্ছিল, ও সেই মেয়ে। আমি খুব ভালো করে লক্ষ্য করার পর চিনতে পারলাম। ও ভাবমারস, তখন এভাবে টেনে আনলি কেন ওদের কাছ থেকে? কতদিনের স্বপ্ন পূরণ হয়েছে, কোথায় একটু কথা বলবো তাদের সাথে, তা নয়, টেনে হিসড়ে নিয়ে এলি। আদনানকে এত কাছ থেকে দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল। ওকে আমি সামনাসামনি দেখতে চেয়েছিলাম, বাট এতটা কাছে দেখতে চাইনি। ওকে কাছে দেখে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল সেন্সলেস হয়ে যাব। সত্যি বলতে আমারও তখন আবিরকে কাছে দেখে না এইরকমই মনে হয়েছিল। আমারও 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 তাহলে যে বললি কেন তো ওদের টেনে নিয়ে এসেছিলাম, ও বুঝতে পেরেছি, তুই চাইছিলিস সেন্সলেস হয়ে পড়ে যাবি, আর আদিল খান তোকে হিরোদের মতো কোলে তুলে পুকুরে ছুঁড়ে মারবে, তাই না? এই, এটা কোনো মুভির সিন রে? আমাকে একটু বল, আমি মুভিটা দেখবো। মুভি সিন মানে? তুই যে এখন বললি হিরোদের মতো কোলে নিয়ে পুকুরে ছুঁড়ে মারবে। দুধ, এটা কথার কথা বলছি। তোদের কথা বলা শেষ হয়ে থাকলে অডিটোরিয়ামে চলে আয়, না হলে মেয়েরা সিট নিয়ে নেবে। অনুষ্ঠান শুরু হলো বলে। আবিরকে দেখে সব মেয়েরা তার অটোগ্রাফ নেওয়ার জন্য পিছন পিছন ছুটছে ওর। মেয়েদের দেখা দেখি অনুরাও ওদের পিছন পিছন আসছে। আবির মেয়েদের অটোগ্রাফ দেওয়ার সময় ওর চোখ পড়লো অনুর দিকে। অনু ওর লেখা দেখছে মনোযোগ দিয়ে। আবির মেয়েদের সরিয়ে অনুর সামনে গিয়ে দাঁড়ালো। অটোগ্রাফ লাগবে? আবির অনুর হাত ধরে এনে হাতে আবিরের নাম লিখে দিল।
বেস্ট অটোগ্রাফ অফ দ্য ইয়ার। অনু মুচকি মুচকি হাসছে। মেয়েরা সবাই অনুকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তাদের কাগজে আবির নাম লিখছেন আর অনুর নাকি হাতে লিখে দিয়েছে রাতে। ব্যালকনিতে বসে বসে অনু নিজের হাত দেখছে। আবিরের নাম এখন ওর হাতে আছে, মুছে যায়নি। অনু ইচ্ছে করে মুছেনি। আবিরকে দেখা নিতান্তই আমার স্বপ্ন ছাড়া আর কিচ্ছু ছিল না। কে চায় না সেলিব্রিটিকে দেখতে? সবাই চায়। কিন্তু একজন সেলিব্রিটি আমার হাতে নিজের নাম লিখে দিয়েছে, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। কোনো প্রেসের লোক সেখানে থাকলে নিশ্চয়ই আজ একটা নিউজ বানিয়ে নিত, আর পত্রিকার হেডলাইনে থাকতো সিঙ্গার আবির রায়হান চৌধুরী একটা মেয়ের হাতে অটোগ্রাফ দিচ্ছে। সেলিব্রিটি মানুষদের লাইফে শান্তি নেই, কদমে কদমে পাবলিক ওদের ভুল ধরে। কিন্তু একটা জিনিস খুব ভাবাচ্ছে আমায়, আবির অন্য কোনো মেয়েদের সাথে পার্সোনালি দেখা করেনি, মানে করে কিনা আমি জানি না, তবে আজ আমাদের সামনে এসে আমাদের সাথে কথা বলেছে, এমনকি হ্যান্ডশেক করার জন্য হাতও বাড়িয়ে দিয়েছে। মেয়েরা আবিরের পেছন পেছন অটোগ্রাফের জন্য ছুটেছে, কিন্তু আবির ওদের ঠেলে আমার হাতেই নিজের নামটা লিখে দিয়েছে। ভাই! অনু এসব ভাবছে আর ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। আজ নীল প্রজাপতি মেসেজ দিচ্ছে না, খুব মিস করছে সে। অনু দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। আবির, নীল প্রজাপতি, আকাশ, ওদের সবাইকে আজ প্রচন্ড মনে পড়ছে। মেসেজ টোনের আওয়াজ কানে আসতে অনু তাড়াতাড়ি ফোন হাতে নিতেই নীল প্রজাপতি নাম দেখে অনুর মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। হাই। হ্যালো। বাহ, আজ এতে তাড়াতাড়ি রিপ্লাই দিলে যে? মিস করছিলে বুঝি? একদম না। ও আচ্ছা, আজ কিন্তু তোমাকে খুব প্রিটি লাগছে। আপনি কি করে দেখলেন? তোমাকে দেখা কোনো ব্যাপার না, তোমাকে আমি প্রত্যেক দিনই দেখি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন প্লিজ? নাম দিয়ে কি করবে? যদি আজ আপনার প্রমাণ না দেন তাহলে আমি এখন থেকে আর বেলকনিতে আসবো না। আপনার পরিচয় জানা আমার দরকার। আরোহী বিছানায় বসে কোলে একটা টেডি নিয়ে আদিলের কথা ভাবছে। আই জাস্ট কান্ট বিলিভ দিস। আদিল খান আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। সব সময় শুধু তাকে টিভিতে আর ফোনেই দেখে এসেছি, একেবারে সামনাসামনি দেখেছি, বাট এতটা কাছাকাছি দেখিনি। আদিলের কি চাহিনি, আমি তো একেবারে ফিদা। কি সুন্দর আমার দিকে বাঁকা হেসে তাকালো। উফ। এদিকে আদিল ফেসবুকে আরোহীর নাম লিখে সার্চ করছে, বাট আইডি আসছে না। অনেক খোঁজাখুঁজির পর সামান্তার নাম লিখে সার্চ করলো। সামান্তার নাম লিখে দিতে সামান্তা নামের অনেক আইডি এসেছে। আদিল এক এক করে খুঁজে সামান্তার আইডি চিনল। প্রোফাইলে সামান্তার পিক দেখে সামান্তার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড মাত্র 5 জন। রুমি নামক একটা আইডি দেখে আদিল ফুল শিওর যে ওটাই আরোহী। রুহি দিয়ে আইডি খোলার জন্য সে আইডি খুঁজে পায়নি। আদিল একটা ফেক আইডি থেকে আরোহীকে মেসেজ করলো। হ্যাঁ, তোমার নামে রোদ্দুরে, আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব খুব দূরে আজ আবার। সামান্তা মনের সুখে পর্দা দিয়ে খেলছে আর গান গাইছে। উফ, আদনানের সাথে কথা বলতে পেরে এত খুশি লাগছে। যদিও আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হতো কতটা খুশি হতাম। উফ, ভাবলেই শরীরে কেমন শীতল শিহরণ বয়ে যায়। শ্রাবণের মা সোফায় বসে বসে সিরিয়াল দেখছেন। শ্রাবণ ওর মাকে দেখে এসে পাশে বসে পড়ল। শ্রাবণ, বসে থাকো, বাট কথা বলো না। আমি সিরিয়াল দেখছি, তুমি সব সময় এসে আমার সিরিয়াল দেখার 12টা বাজাও। আচ্ছা মা, সোয়া নামটা কেমন? শ্রাবণের মা শ্রাবণের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, হঠাৎ মনে হলো তাই বললাম আর কি। সোয়া নামটা খুব সুন্দর, তোমার নামের সাথেও খুব সুন্দর মানাবে। শ্রাবণের সোয়া, ওয়াও, আগে তো ভেবে দেখিনি। সোয়া সিলেক্টেড। শ্রাবণের মা ছেলের কথা শুনে একবার তাকে আবারও সিরিয়াল দেখায় মন দিলেন। আপাতত ওনার আলো ছায়া দেখাটা দরকার। বুঝবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে হলে নিজেকে হারাই। কি ব্যাপার আদনান, আজ আসার পর থেকে দেখছি তোর মুখে হাসি আটকে আছে। তা না হলে এতক্ষণে তো তোর বাড়ি মাথায় তুলে ফেলার কথা। আই ডোন্ট নো আপু, কেন জানি না আজ নিজেকেই নিজের কাছে খুব আনন্দিত মনে হচ্ছে। মনে চাচ্ছে যেন আকাশে উড়ি। কার জন্য এমন মনে হচ্ছে? আজকে ভার্সিটিতে একটা মেয়েকে দেখেছি, মেয়েটা খুব মায়াবী, চোখে মুখে কেমন মায়া লেপ্টে থাকে। তারপর আদনান ওর বোনকে সব খুলে বলল। ওর বোন তো হাসতে হাসতে শেষ। লাইক সিরিয়াসলি? এই মেয়েটা তোর কণ্ঠকে হাসির কণ্ঠ বলেছে? একদম ঠিক করেছে। নাম কি মেয়েটার? সামান্তা। নাইস নেম। এখন ওর সাথে ফ্লার্ট করবি তাই তো? না আপু, ওকে দেখে আমার মনের ঘন্টা বেজেছে। ওর সাথে ফ্লার্ট করতে পারবো না। এই প্রথম কোনো মেয়েদের দেখলাম যারা কিনা আমাদের অবাক হয়নি। হয়তো ওরা বাকিদের মতো লুজার না, তবে মনে মনে ঠিকই ওদের লাড্ডু ফুটছে। তুমি কি করে জানলে?
ইউ নো হোয়াট, আমি একজন মেয়ে। থ্যাংক ইউ। কেন? আমি জানতাম না তুমি যে মেয়ে, এখন নতুন করে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তোমারও কি কাউকে দেখে মনে লাড্ডু ফুটে? ধুর। আদনানের বোন মুচকি হেসে উঠে চলে গেল। এটা গল্প কার দেখে পড়ছো কে? আলো অন্ধকার দেখে শিখছো কে? অন্ধকার আলো শিকারের জন্য কি কেউ এসে গেছে নাকি? আহিল রুমে ভেস নিয়ে বসে বসে গান গাইছিল। তখনই ওর মা কথাটা বলে রুমে ঢুকলেন। মা, এখন বলো বলো, অন্ধকার আলো শিকার জন্য কেউ এসে গেছে নাকি? না বলতে না চাইলে বলার দরকার নেই। এখন না, পরে একদিন বলে দিব। মন মানে না, মানে না, মন মানে না, মানে না। কি মম মানে মা? রিঙ্কি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিল। তখনই ওর ভাই কথাটা বলে ওর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু কিছু না ভাইয়া, গান গাইলেও কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আজব। রিঙ্কির আহিলের কথা মনে হতে মুচকি হাসলো। নীলাদ্রি, দেখুন নীল প্রজাপতি, নীলাদ্রি, এইসব নামে কাউকে চিনি না আমি, তাই হেয়ালি না করে বলুন কে আপনি। তুমি আমাকে চিনো? না, আমি আপনাকে চিনি না। মনে করার চেষ্টা করো। না, মনে হচ্ছে না, তবে এমন ক্লু দেন যেন আমি চিনে ফেলি। কেন যে মন খারাপে নেমেছে রাত পাড়াতে, বলেছি সব হারাতে খুঁজে দাও, খুঁজে দাও। যে পথে এগিয়েছে পা দাও, যে পথে এগিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। আমি যে কে তোমার, তুমি তা বুঝো না। আমি চিরদিন তোমায় তো থাকবো। ক্লু দিয়ে দিলাম, এখন চেনা না চেনা তোমার ব্যাপার। আমি গেলাম। অনুধব করে নিচে বসে গেল। না, এটা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। এটা তো আবিরের ভয়েস ছিল, তার মানে আবির রোজ আমায় দেখতে আসে, শুধু তাই নয় আমাকে ভালোবাসে। কিন্তু এটা কি করে সম্ভব? তাও একদিন দুই দিন ধরে না, 2 মাস যাবত আমায় ভালোবাসে। যে ছেলের একটা সাইন নেওয়ার জন্য মেয়েরা পেছন পেছন ঘুরে, ওর সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকে, এত মেয়েকে পেছনে ফেলে কিনা আবির আমায় ভালোবাসে। আমার মতো একটা সাধারণ মেয়েকে এটা কি আদৌ সম্ভব, নাকি সবটাই কাকতালীয়? অনু ব্যালকনির পর্দা টেনে রুমে চলে গেল। বেচারি চোখ দিয়ে পানিও পড়ছে। অতিরিক্ত শখ পেলে মানুষের যা হয় সেই রকম অবস্থা অনুরও হয়েছে। ফোন হাতে নিল সামান্তাকে জানাবে বলে, ঠিক তখনই নীল প্রজাপতির মেসেজ। আমি জানি তুমি আমাকে চিনে ফেলেছো, তোমার রিয়াকশন দেখে সেটাই বোঝা যাচ্ছিল। অতটুকু ক্লুই যথেষ্ট ছিল আমাকে চেনার। হ্যাঁ, আমি আবির, আমি সেই নীল প্রজাপতি নীলাদ্রি। আমি তোমাকে ভালোবাসি। এখন আপাতত তুমি কাউকে বিষয়টা জানিও না। আর আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো না। আমাকে দেখলে তোমার যা মনে হয় সেটা নিতান্তই আবেগ ছাড়া আর কিছু না। আর আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করবা না যাতে তোমার আর আমার উভয়েরই ক্ষতি হয়। আর একটা কথা, আমি কিন্তু আর তোমার বাড়ির পাশে আর যাব না। আমি নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন তুমি আমার আসল পরিচয় জেনে যাবে সেদিন আমি আর তোমার বাড়ির পাশে যাব না। ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ জান পাখি। অনু মন খারাপ করে ফোনটা রেখে দিল। আবির আর আসবে না এটা ভেবে ওর ভীষণ কষ্ট হচ্ছে। মিতা কি করছে সেটা দেখার জন্য অনু মিতার রুমে গেল। গিয়ে যা দেখলো তাতে ওর পায়ের রক্ত সব মাথায় উঠে গেছে। হাউ ডিয়ার ইউ আকাশ, তুমি আমার বোনকে দিয়ে পা টিপাচ্ছ? তোমার ঠ্যাং ভেঙে দেবো আমি। কেন শালিকা, স্ত্রী বুঝি স্বামীর পা টিপে দেয় না? দেয় ব্যবধান আছে আকাশ। দেখতে পাচ্ছ না আমার আপু অসুস্থ, তাও তুমি তাকে দিয়ে তোমার সেবা করাচ্ছ। বোন, আমি টিপে দিচ্ছি, ও বলেনি। ও যা বলবে তা তুমি শুনবে না আপু। ও আসলে একটা চিপ লুজার মনের মানুষ। মানুষের মন নিয়ে খেলা করাই ওর কর্ম, ওর ধর্ম। এসব কি করছিস তুই বোন? অনু রাগের মাথায় কি বলে ফেলেছে সেটাও নিজেই বুঝতে পারছে না। কিছুক্ষণ মাথা ঠান্ডা করে বলল, না তেমন কিছু না, আসছি আমি। অনু রুম থেকে বেরিয়ে গেল। আকাশ অনুর যাওয়া দেখে বাঁকা হাসছে। পরের দিন অনু, আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি ওরা সবাই ভার্সিটির বটগাছের নিচে বসে আছে। ওরা 5 জন সবার আগে ভার্সিটিতে আসে। আসার কারণ ফার্স্ট বেঞ্চে বসা। অনু মন খারাপ করে আছে। আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কি ওর মন খারাপের কারণ জানতে চাইছে, কিন্তু অনু কাউকে কিছু বলছে না। এক ধ্যানে শিমুল গাছের দিকে তাকিয়ে আছে। কি হুয়া তেরি? নাথিং শামু। আবির ওকে ভালোবাসে এত বড় কথাটা নিজের বেস্ট ফ্রেন্ডদের বলতে পারছে না, তাই মন খারাপ করে বসে আছে। আরোহী নিজের ফোন কিছুক্ষণ ঘেটে বলল, এই দেখ, এক আকাশ ভালোবাসি নামক একটা আইডি থেকে মেসেজ এসেছে। হাই আরোহী। অনু আরোহীর কথা শুনে ফট করে বলে দিল, এটা আদিলের আইডি। হোয়াট? আদিলের?
এই আইডি নিজের নামে খোলা আর আদিলের আইডির পাশে ব্লু টিক দেয়া আছে, বাট এটারও তো নেই। কেন আদিল বুঝি ফেক আইডি চালাতে পারে না? সেটা ঠিক আছে, বাট ও কেন আমাকে মেসেজ করবে? হোয়াট তুই কি করে জানলি এটা আদিলের আইডি? মানে তুই কি কখনো এইসব সিরিয়াসলি ধরে নিচ্ছিস, নাকি তোকেও কেউ ফেক আইডি থেকে মেসেজ করে, স্পেশালি আবির? দেখ রুহি, তেমন কিচ্ছু না। তাহলে যে বললি? আমার মনে হয়েছে তাই। ধরে নিলাম এটা আদিলের, বাট ও আমার আইডি কি করে চিনবে? আমার আইডি তো রুহি দিয়ে খোলা। সেটা তো যে মেসেজ করেছে সেই ভালো জানে। অনু হাতে খাতা নিয়ে কিছু আঁকিবুকি করছে আর ওরা চারজন গল্প করছে। অনু কিছুক্ষণ আঁকিবুকি করে হাতে ফোন নিয়ে অনু, আরোহী, সামান্তা, ছোঁয়া, রিঙ্কির একসাথে তোলা ছবিগুলো দেখতে লাগলো। হঠাৎ ফোনের স্ক্রিনে আবিরের কল দেখে কেঁপে উঠল। আবির এখন একেবারে ওর আইডি থেকে ফোন দিয়েছে। অনু আরোহীদের দিকে একবার তাকিয়ে একটু দূরে সরে গিয়ে কাপা কাপা হাতে ফোন রিসিভ করলো। হ্যালো, কেমন আছো অনু? ভালো। ফোন দেওয়াতে কি তোমার অস্বস্তি হচ্ছে নাকি? না, তেমন কিছু না। ভাবলাম আমার আসল পরিচয় তো জেনেই গেলে, তাই আর ফেক আইডি থেকে মেসেজ ফোন করে কি লাভ। আচ্ছা, কোথায় আছো তুমি? ভার্সিটিতে। ও সরি। আচ্ছা, যে কথাটা বলার জন্য ফোন করেছি, কথাটা হলো তুমি তোমার বান্ধবীদের বলতে পারো আদিল, আদনান, শ্রাবণ, আহিল ওরাও জানে। আর আমি চাইছি তুমি আজ আমার সাথে দেখা করো তোমাদের ভার্সিটির বাম পাশে যে একটা কফি শপ আছে সেখানে। এটা আমার চাওয়া। এখন তোমার কি চাওয়া সেটা তুমি ডিসাইড করবে। আসবে কিনা জানিও। আর এমন টাইমে ফোন দেওয়ার জন্য আবারও সরি। ওপাশ থেকে ফোন কেটে গেল। কি রে, কে ফোন দিয়েছে? আবির। হোয়াট, মজা করিস? না। দেখি। সামান্তা অনুর ফোন নিয়ে দেখলো সত্যি আবিরই ফোন দিয়েছে। আবির কেন তোকে ফোন দিয়েছে? আবিরের পারমিশন যেহেতু অনু পেয়ে গেছে, তাই সে কাল রাতের ব্যাপারে সব ওদের বলে দিল। ও এমজি, সিঙ্গার আবির রাহান চৌধুরী তোকে ভালোবাসে। আমার যে কি আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আবির আমাদের জিজু হবে। ওয়াও! কি বলছে তোকে? কফি শপে দেখা করার জন্য। তাহলে তোর জন্যই আবির ভার্সিটিতে গান গাওয়ার জন্য এসেছিল? তুই কি আবিরকে ভালোবাসিস আর ওর সাথে দেখা করতে যাবি না? আমার দুটোর উত্তরই না। কেন, ওই আকাশকে কি এখনো ভালোবাসিস নাকি? আর এই জন্য দেখা করতে যাবি না? শাট আপ শামু, আমি আকাশকে ভালোবাসি না। আর আবিরকে কেন ভালোবাসবো? ও সেলিব্রিটি বলে? সেরকমটা না অনু, ও তোকে 2 মাস ধরে ভালোবাসে। যে ভালোবাসে তার ভালোবাসার দাম দিতে হয়। ওহ তাই? তাহলে রিফাত যে তোকে ভালোবাসে, তার ভালোবাসার বুঝি কোনো দাম নেই? দাম দিস না কেন তুই? আমার মতে সামু ঠিক কথাই বলছে। তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। তোরা সব কটা পাগল হয়ে গিয়েছিস, সেলিব্রিটি পেয়ে পাগল হয়ে গিয়েছিস। থাক তোরা, আমি বাড়ি চলে যাচ্ছি। অনু মুখ ফুলিয়ে ব্যাগ নিয়ে হনহনিয়ে চলে গেল। বাসায় এসে খাটে ব্যাগ ছুঁড়ে মারল অনু। এখনো তার রাগ কমেনি। কি করে মানুষকে বিশ্বাস করব আমি? আকাশের মতো সাধারণ ছেলে যদি আমায় ঠকাতে পারে, আর আবির সেলিব্রিটি হয়ে ঠকাবে না, সেটা কি করে বিশ্বাস করব? না, আমি কাউকে বিশ্বাস করি না। আবির ঠিকই বলেছে, ওর প্রতি আমার যে ফিলিংস আছে সেটা শুধুই আবেগ। অনু কথাগুলো বলেই কাঁদতে লাগলো। আজ আকাশকে ভালোবেসে ঠকেছিলাম, তাই কাউকে বিশ্বাস করতে পারছি না। আবিরও যদি আমায় ঠকায় তাহলে আমি একেবারে শেষ হয়ে যাব। নিজের জীবনটা নিজের হাতে ধ্বংস করতে পারবো না। 4টা হয়ে গেছে। আবির কফি শপে এখনো অপেক্ষা করছে। অনুর জন্য বেলা 2টায় এসেছিল। আমার মনে হয় না অনু আসবে বলে। হ্যাঁ আবির, আমারও মনে হয় না। ভার্সিটি তো কখন ছুটি হয়েছে, আসলে কবে এসেছি তো। আবির, তুই ওকে ফোন কর। কল দিয়েছি, মেসেজ দিয়েছি, বাট ও মেসেজও সিন করছে না আর কলও রিসিভ করছে না। তোদের কারো কাছে অনুর বান্ধবীদের কারো আইডিয়া আছে? আছে আমার কাছে, সামান্তার আইডি। আদিলের কথা শুনে আদনান ভ্রু কুচকে ফেলল। সামান্তার আইডি তোর কাছে কিভাবে এলো? সামান্তার সাথে আমি রিলেশনে আছি তাই। হোয়াট? দেখ, আদি ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো, বলে দিলাম। আমাকে থ্রেট দেশ? আদিল খানকে থ্রেট দেশ কেন? তোকে আমি ভয় পাই নাকি? আর সামান্তা আমার গার্লফ্রেন্ড, তাতে তোর কি? তোর জন্য তো মেয়ের অভাব নেই। মেয়ের অভাব নেই, বাট সামান্তার মতো মেয়ের বড্ড অভাব। ওকে আমি লাইক করি। জাস্ট পছন্দ করিস, ভালো তো আর বাসিস না। তাহলে এত লাফালাফি করিস কেন? সত্যি করে বল, ও তোর গার্লফ্রেন্ড? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোকে মিথ্যা বলতে যাবো কেন?
না, এটা হতে পারে না। সামান্তা শুধু আমার। শ্যাট আপ গাইস, তোদের এখানে এনেছি আমার প্রবলেম সলভ করার জন্য, আর তোরাই প্রবলেম সৃষ্টি করছিস। দেখ না আবির, ও কি বলছে। ও তোর সাথে মজা করছে রে গাধা। আদিল আদনানের পিঠে একটা চাপড় দিয়ে বলল, মানুষ ঠিক কথাই বলে, গার্লফ্রেন্ড বা বউ পেলে মানুষ অন্যরকম হয়ে যায়। সেটা তোকে দেখিয়ে আজ প্রমাণ পেলাম। সামান্তার জন্য আমার চোখ পর্যন্ত উপড়ে নিতে চাইছিলিস? ওয়াও। আম সরি আদি। হয়েছে, আমার কাছে সামান্তার আইডিয়া আছে। আদিল আদনানের দিকে তাকিয়ে দেখলো আদনান আবার ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আদিল একটু মেকি হেসে বলল, সো আসলে কাল রাতে আমি আরোহীর আইডি বের করতে চেয়েছিলাম, বাট ওর আইডি আসেনি। তারপর সামান্তার নাম লিখে দিতেই ওর আইডি চলে এলো। প্রোফাইলে নিজের ফটো দেওয়ায় ওকে চিনেছি, আর তাই বলেছিলাম ওর আইডি আছে আমার কাছে। আদনান সামান্তার নাম লিখে সার্চ করলো। আদি দেখ তো কোনটা সামান্তার আইডি। আদিল কিছুক্ষণ খুঁজলো। এই দেখ, এটা সামান্তার আইডি। এবার ওকে মেসেজ দেই আর জিজ্ঞাসা কর অনু আসবে কিনা। আদিল সামান্তাকে মেসেজ না দিয়ে কল দিল। রিং হওয়ার কিছুক্ষণ পর সামান্তা কল রিসিভ করলো। হ্যালো, আমি আদিল বলছি। তা সেলিব্রিটি আবির রাহান চৌধুরীর বন্ধু আদিল খান কেন আমায় কল করেছে সেটা কি জানতে পারি? আসলে আবিরাজ অনুকে দেখা করতে বলেছিল, কিন্তু ও আসেনি। আমরা এখনো ওর জন্য ওয়েট করছে। আসবে কিনা সেটাও জানি না। ও আসবে না। কেন? আসলে ও একজনকে ভালোবেসে ঠকে গিয়েছিল, তাই আর কাউকে বিশ্বাস করতে চায় না। কিন্তু সবাই তো আর এক না। ওকে কে বুঝাবে? আমরা অনেক চেষ্টা করেছি ওকে বুঝানোর, বাট ও বিশ্বাস করে যে ওর এক্স বয়ফ্রেন্ড যদি সাধারণ মানুষ হয়ে ঠকাতে পারে, তাহলে আবির সেলিব্রিটি হয়ে যে ঠকাবে না সেটার সিউরিটি কি? ওকে, থ্যাংক ইউ। আদিল ফোন রেখে আবিরের দিকে তাকালো। কি বলেছে সামান্তা? আদিল সামান্তা যা বলেছে সব আবিরকে বলল। আবির আদিলের কথা শুনে চেয়ারে জোরে লাথি মারল। ড্যাম ইট, এই মেয়ের এত ইগো! ওর জন্য আমি এই পুরো কফি শপ বুক করেছি, ওর জন্য 2টা থেকে অপেক্ষা করছি। শুধু তাই নয়, ওকে দেখার জন্য রাতে পাগলের মতো ছুটে যেতাম ওর বাড়িতে, আর ও কিনা আমাকে অবিশ্বাস করলো। ওয়াই? ও আসবে না বলে দিলে কি হতো? তাই বলে আমাকে এভাবে অপেক্ষা করাবে নাকি? কত টাইম আমার হাত থেকে চলে গেছে। তো মিস অনু, তুমি বরং তোমার পথ নিয়ে থাকো আর আমি আমার পথ নিয়ে। আজ থেকে আমার মনে অনু নামের কোনো মেয়ের অস্তিত্বই থাকবে না। আবির কাউকে ঠকায় না, কেউ বিশ্বাস করলে তার বিশ্বাসের মর্যাদা রাখতে জানে। আর ও কিনা আমাকে অবিশ্বাস করলো। ভালোবাসে না ভালো কথা, তাই বলে ও আমাকে অবিশ্বাস করবে? আমাকে ঠকবাজ মিন করেছে ও। ওকে আমি ক্ষমা করব না। ওর জন্য আমি একটা প্রোগ্রাম পর্যন্ত মিস করেছি। আবির সামনে যা পাচ্ছে সেসবে লাথি ঘুষি মারছে। ওর রাগ যেন বেরিয়ে চলেছে, মুখ চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আদনান, আদিল, শ্রাবণ, আহিল ওরা 4 জন গিয়ে আবিরকে ধরলো। প্লিজ ইয়ার, ঠান্ডা হও। আমাকে ঠান্ডা হতে বলছিস? অনু জানে না ওকে আমি কতটা ভালোবাসি। সবাই ঠকবাজ হয় না, এই কথাটা কেউ জানে না? আমাকে জাস্ট একটাবার বিশ্বাস করতে পারতো। সেলিব্রিটিরা কি ভালোবাসতে জানে না নাকি? আমি ওকে বলেও দিয়েছি, যাতে আসবে কিনা সেটা আমাকে জানিয়ে দেয়। যা হওয়ার তা হয়ে গেছে। আমার মনে হয় এখন আর ওর পিছে টাইম ওয়েস্ট না করে বরং নিজের কাজে নিজে নিয়োজিত থাক। অনু একদিন ঠিক নিজের ভুল বুঝে তোর কাছে ফিরে আসবে। ও যদি ফিরে আসে তবু ওকে আমি অ্যাকসেপ্ট করব না, কোনো দিন না। চল এখান থেকে। আবির সবাইকে নিয়ে বেরিয়ে গেল, সাথে নিয়ে গেল অসম্ভব পরিমাণে রাগ। আবির বাসায় এসে কিছুক্ষণ মেজাজ ঠান্ডা করে অনুকে ফোন দিল। অনু এখনো ফোন তুলছে না দেখে আবিরের ভীষণ রাগ হচ্ছে। হাত থেকে ফোন রেখে দিয়ে সোফায় মাথা এলিয়ে দিয়ে বসে রইল। আমি তখন একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম। আমারও অনুর অবস্থা বোঝা উচিত ছিল। কেন যে তখন এত রাগ উঠেছিল। মেয়েরা খুব নরম মনের মানুষ হয়, এরা একবার প্রেম করে ছ্যাঁকা খেলে দ্বিতীয়বার প্রেম করতে চায় না। তাই হয়তো অনু এখন আমাকে বিশ্বাস করতে চাইছে না। অবিশ্বাস করাটাই তো স্বাভাবিক। এক কাজ করলে কেমন হয়, অনুকে একেবারে বিয়ে করে ফেললে কেমন হয়? তাহলে ওর আর আমাকে ঠকবাজ মনে হবে না আমি ওকে ঠকাবো। এটাই করতে হবে। আবির ভাবছে আর নিচে ঠোঁট কামড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর ওর মা হাতে করে কফি নিয়ে ওর রুমে ঢুকলেন। আবির ওর মাকে দেখে চোখ বুজে নিল। ভালো করেই বুঝতে পারছে ওর মা আসার কারণ। আবির, তোমার কফি। রেখে দাও। কি হয়েছে? কি হয়েছে তোমার, বলো তো।
আসার পর থেকে দেখছি মুড অফ করে বসে আছো। এনি প্রবলেম? না মা, তেমন কিছু না। আবির ফোন হাতে নিল শ্রাবণকে ফোন দিবে বলে। মেসেঞ্জারে আননোন আইডি থেকে অনেকগুলো ফটো সেন্ড মেসেজের নোটিফিকেশন এসেছে। আবির চেক করতে চাইছিল না, কিন্তু এত মেসেজ দেখে নিজের কিউরিসিটি দমিয়ে রাখতে পারেনি। বেশ কতগুলো ফটো ওকে সেন্ড করা হয়েছে। ফটোতে অনু একটা ছেলের সাথে, তাও অন্তরঙ্গভাবে, আবার মেসেজও এসেছে। এই ছবিতে অনুর সাথে যেই ছেলে ও অনুর বয়ফ্রেন্ড, ওর জন্যই অনু আপনাকে পাত্তা দেয় না, আর ওরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। আপনিও আর দেরি না করে অন্য কাউকে বিয়ে করে ফেলুন। অনুর চাইতেও ভালো মেয়ে আপনার জন্য ওয়েট করছে। এই মেয়ের ক্যারেক্টার একদম ভালো না। আবির সত্যি মিথ্যা যাচাই করার জন্য অনুকে ফোন দিল, কিন্তু অনু এখনো ফোন রিসিভ করছে না। আবির একটার পর একটা ফোন দিয়েই যাচ্ছে। আরেকটা ফোন দিতেই দেখলো অনুর মেসেজ এসেছে। আপনি আমায় কেন বারবার ফোন দিচ্ছেন? আমাকে আর ফোন দিবেন না প্লিজ। আবির অনুর এই মেসেজ দেখে রেগে অনুকে ব্লক করে দিল। নিজেকে কেমন যেন লুজার লুজার মনে হচ্ছে। বিয়ে করলে অনুকেই বিয়ে করব, আর ওকেই বা কেন অবিশ্বাস করব এই ফটো দেখে আর একটা মেসেজের উপর ভিত্তি করে? এখনকার দিনে ফটোতে এডিট করে ফেস বসিয়ে দেওয়া কোনো ব্যাপার না। আবির, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? মা, তুমি আমার জন্য কোণে দেখছো তাই না? হুম। কোণে আমি দেখে ফেলেছি আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। এখন তোমার কি মতামত? এটা তো বেশ ভালো কথা। আমার কোনো মতামত নেই। তুমি তাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, সেখানে আমার মতামত থাকার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমাকে কি করতে হবে বলো? সেটা সময় এলে বলে দিব, এখন আপাতত কিচ্ছু করতে হবে না। আচ্ছা, তার সমস্ত ডিটেলস তুমি জানো তো? জানি। ওকে। রাত 3টে। আবির খাটে শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ওর ঘুম আসছে না। আমি তখন বলেছিলাম যে আমি অনুকে মেনে নিব না, কিন্তু এখন দেখছি ওকে ছাড়া আমার চলবেই না। একদম ভালো লাগছে না, ঘুমও আসছে না। মনে হচ্ছে যেন অনুকে গিয়ে একবার দেখে আসি। আবির খাট থেকে নেমে শার্ট পরে বেরিয়ে গেল অনুকে এক নজর দেখার উদ্দেশ্যে। আবির অনুর বাসার পিছনে এসে দেখলো ব্যালকনির পর্দা বাতাসে উঠছে। অনু জেগে আছে ভেবে কয়েকবার ডাক দিল, কিন্তু অনুর হদিস নেই। আবির আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও কিছু আছে কিনা যার দ্বারা সে উপরে উঠতে পারবে। কিছুটা দূরে একটা মই দেখা যাচ্ছে। আবির আর দেরি না করে মইটা দিয়ে অনুর ব্যালকনিতে উঠে গেল। পর্দা ঠেলে অনুর রুমে ঢুকে খাটের দিকে তাকাতেই দেখলো অনু লাইট জ্বালিয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আবির অনুর দিকে এক পা করে এগিয়ে গেল। আবিরের চোখ পড়ল অনুর বাম পাশে পড়ে থাকা একটা ডায়েরির দিকে। হয়তো সে ডায়েরিতে লিখতে লিখতে ঘুমিয়ে গেছে। আবির একবার ভাবছে ডায়েরিতে কি লেখা আছে সেটা বের করে পড়বে, আরেকবার ভাবছে কারো পার্সোনাল জিনিস না জিজ্ঞাসা করে ধরতে নেই। শেষে আর কৌতূহল না দমে ডায়েরিটা হাতে নিয়েই নিল। আবির সোফায় বসে আরামসে ডায়েরি খুলে পড়তে লাগলো। প্রথম পেজে লেখা ডিয়ার আকাশ। আকাশ নামটা দেখে আবির ভ্রু কুচকে ফেলল। মেবি আন্দাজ করে ফেলেছে কে হতে পারে এই আকাশ। পরের পেজ উল্টাতেই দেখলো পুরো পেজ জুড়ে শুধু লিখা লিখা। ডিয়ার আকাশ। আকাশ, তুমি কি জানো তুমি কতটা খারাপ? যতটা খারাপ কল্পনা করা যায় তুমি তার চাইতেও আরো অনেক বেশি খারাপ। তুমি হলো একটা গিরগিটি। মুহূর্তে মুহূর্তে তুমি তোমার রূপ পরিবর্তন করো। আমাকে কেন ঠকিয়েছিলে তুমি আকাশ? শুধু কি সম্পত্তি দেখেছিলে? আমার বুক ভর্তি ভালোবাসা দেখোনি তুমি? আমি তোমার কাছে আমার পরিচয় দিয়েছিলাম সাধারণ একটা মেয়ে হিসেবে। আমি চাইছিলাম তুমি এই সাধারণ মেয়েটাকেই ভালোবাসো, কিন্তু তুমি কি করলে? গরিব ভেবে আমার ভালোবাসা পায়ে ঠেলে দূরে সরিয়ে দিলে। যখন আমার বোন তোমার নজরে পড়লো তখন তুমি তার সম্বন্ধে খোঁজ করতে লাগলে, আর যখন দেখলে আমাদের এত পরিমাণে সম্পদ তখন আমার বোনকে তোমার সম্পর্কে মায়াজালে বেঁধে দিলে। কিন্তু তুমি জানতেও না যে তোমার স্ত্রীর বোনই আমি। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো নিজের প্রেমিকাকে শালী হিসেবে দেখলে লজ্জায় মাথা নত করে ফেলতো, কিন্তু তোমার চোখে না, আমি এক বিন্দু লজ্জার ছিটে ফোটাও দেখিনি। কতটা নির্লজ্জ হলে মানুষ তোমার মতো নিচু মনের মানুষ হতে পারে? খুব ভালোবেসেছিলাম তোমায়। আমি তো তোমার কাছে যাইনি, তুমি তো আমার কাছে এসেছিলে। তাহলে আমাকে কেন ঠকালে? জানো আকাশ, তোমাকে যখন অপমান করি তখন আমার কেমন যেন শান্তি লাগে। তাই তোমাকে যখনই সুযোগ পাই তখনই কথা শোনাই। আর এটাও বুঝতে পারছি না যে আমি তোমাকে এত অপমান করি, কিন্তু তুমি এর প্রতিবাদ কেন করো না? যাই হোক, তোমার সম্বন্ধে লিখতেও আমার ঘৃণা করছে, কিন্তু কি করব বলো তো? আমি আমার যে একমাত্র সঙ্গী আমার ডায়েরিটা, তার কাছে সব কিছু খুলে না বলে যে আমার ভালো লাগে না। মনের কথা খুলে বলার জন্যেও একজন দরকার, আর আমার একমাত্র সঙ্গী আমার ডায়েরি। যদি তার কাছেও সব কিছু খুলে না বলি তাহলে দম বন্ধ হয়ে মারা যাব আমি। মনের কথা কারোর সাথে শেয়ার করলে মনে শান্তি লাগে। তোমার সম্বন্ধে বেশি লিখে আমি আমার ডায়েরির পাতার অসম্মান করতে পারবো না।
তো এইখানেই তুমি ইতি। আবির এতটুকু পরে বুঝতে পারলো যে অনু যাকে ভালোবাসে তো সে অনুর বোনকে বিয়ে করেছে। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেজ উল্টালো। ডিয়ার আবির, আকাশের পরে একজনই আছে যাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যেত, এক মুহূর্তের জন্য শ্বাস আটকে যেত, সেটা হলো আবির। আবিরকে দেখলে আমার মনে এক ধরনের নাম না জানা অনুভূতি উকি দিত। আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য, মানে শুধুই অনুভূতি, আমি জানি না। না, এটাকে ভালোবাসা বলা যায় না। কেউ একটা ছ্যাঁকা খেয়ে এত তাড়াতাড়ি অন্য কাউকে ভালোবাসতে পারে না। তবে একটা কথা কিছুতেই অস্বীকার করতে পারবো না, আকাশের সাথে রিলেশন চলাকালীনই আমার আবিরের সাথে কোনো মেয়েকে দেখলে না কেন যেন খুব খারাপ লাগতো, কিচ্ছু ভালো লাগতো না। কেন এমনটা হতো সেটার উত্তর আমি এখনো পাইনি। আবির আমাকে ভালোবাসে কথাটা বিশ্বাসযোগ্য না হলেও বিশ্বাস করলাম আমি। আমাকে দেখা করার জন্য বলা হলে আমি প্রথমে রাগ দেখালেও পরে ভাবলাম না, আবিরের সাথে দেখা না করলেও কষ্ট পাবে। আবিরের কথা ভেবে আমি রেডি হচ্ছিলাম, কিন্তু যাওয়ার আগের মুহূর্তে আবিরের সাথে একটা মেয়েকে এতটা ঘনিষ্ঠভাবে দেখবো আমি কল্পনাও করিনি। ভাগ্যিস তখন এক শুভাকাঙ্ক্ষী আমার ছবিগুলো সেন্ড করেছিল, তা না হলে তো আমি আবারও মিথ্যার মায়া জালে ফেসে যেতাম। মানুষ ঠিকই বলে সেলিব্রিটিদের চরিত্রে ঠিক থাকে না, ওদের কাছে মিনিটে মিনিটে মেয়ে পাল্টানো যেন বা হাতের কাজ। আমার আগেই বোঝা উচিত ছিল যে এত এত মেয়ে রেখে কেন আবির আমাকে ভালোবাসতে যাবে। এখন বুঝতে পারছি ওর উদ্দেশ্য ভালো ছিল না। আবিরকে খুব বিশ্বাস করতাম আমি, কিন্তু সে আমার ভুল প্রমাণিত করলো। আমি আর কারো প্রতি দুর্বল হব না, দুর্বল হলেই মানুষ আমার দুর্বলতার সুযোগ নেবে। আবির ফোন দেওয়ার পর ওর সাথে খুব রুক্ষভাবে কথা বলেছি, বেশ করেছি আমি। মনের মধ্যে কষ্ট চাপিয়ে রাখতে পারছিলাম না আর, তাই আবিরের কথা ওর ডায়েরির সাথে শেয়ার করলাম। আবির পেজ উল্টালো, কিন্তু বাকি পেজ শুধুই সাদা, আর কিচ্ছু লেখা নেই। অনুর আমার সম্বন্ধে মিথ্যা ধারণা হয়েছে, আর আমারও অনুর সম্বন্ধে মিথ্যা ধারণা হয়েছিল। আমি কোনো মেয়ের সাথে এত ঘনিষ্ঠ হয়েও ছবি তুলিনি যে অনু তার উপর ভিত্তি করে আমার সাথে এভাবে রাগ করবে। আমাকে অত কেউ অনুর সাথে একটা ছেলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়েছিল, তার মানে কেউ জেনে বুঝে ষড়যন্ত্র করছে যাতে আমরা সেপারেট হয়ে যাই, একজন আরেকজনকে ভুল বুঝি। বাট কে করতে পারে এসব? সম্পর্ক গড়ার আগে সম্পর্ক ভেঙে দিতে চাইছে আকাশ। আকাশ নয় তো? অনু ডায়েরিতে লিখেছে যে সে আকাশকে ইচ্ছে মতো কথা শুনিয়ে অপমান করে, কিন্তু আকাশ মুখ ফুটিয়ে কিচ্ছুটি বলে না। এমন নয় তো যে আকাশ সব কিছুর প্রতিশোধ একসাথে নেওয়ার জন্য সব সহ্য করে যাচ্ছে, যাতে পরবর্তীতে অনুকে মানসিকভাবে আঘাত করতে পারে? হ্যাঁ, অলরেডি তো ওকে আঘাত করেই ফেলেছে। আমার ব্যাপারে অনুর যে মিথ্যা ধারণা হয়েছে সেটা এক্ষুনি ঠিক করতে হবে। আবির অনুর কাছে গিয়ে ওকে ডাকতে লাগলো। বেশ অনেকবার ডেকেছে, কিন্তু অনু উঠছে না দেখে আবির এবার অনুকে টেনে বসিয়ে দিল। অর্ধেক চোখ খুলে আবিরকে দেখে অনু হেসে ফেললো। দেখেই বোঝা যাচ্ছে ঘুমের রেশ পুরোপুরি কাটেনি। এ মা, আবির চৌধুরী আমার বাসায় আমার রুমে কি করছে? এটা না আবির, না, আমি তো স্বপ্ন দেখছি, জেগে জেগে স্বপ্ন দেখছি। আবির তো এখন অন্য মেয়েকে নিয়ে রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করছে, সে কেন এখানে আসবে? ভাই! অনু মাতালের মতো কথাগুলো বলে ঝিমুচ্ছে। আবিরের রাগ হচ্ছে অনুর উপর। কি মিথ্যা ধারণা মনে পুষে রেখে ঘুমিয়েছিল যে ঘুম থেকে উল্টাপাল্টা বকছে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আরেকটা বাজে কথা যদি তোর মুখ থেকে বের হয় তাহলে তোমার খবর আছে বলে দিলাম। ও মা, থ্রেড দেয়? স্বপ্নে এসেও আমি থ্রেড দেয়? যা, আমি ভয় পাই নাকি? আবির এবার অনুকে জোরে ধাক্কা দিল, নাহলে অনু শুধু উল্টাপাল্টা বকবেই। ভালো করে চোখ ডলে তাকিয়ে দেখলো আবির ওর সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। অনু তো আবিরকে দেখে অবাকের চরম পর্যায়ে। এ কি, আপনি এখন এত রাতে আমার রুমে কি চাই? এত প্রশ্ন একসাথে কিভাবে করতে পারো তুমি? সব বলবো, আগে বলো তুমি তখন কি বলেছিলে? কি বলেছিলাম? আমি অন্য মেয়ের সাথে রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করছি। না তো, আমি এই কথা কখন বললাম? আর বললে খারাপ কি বললাম? যেটা সত্য সেটাই তো বলেছি। শ্যাট আপ অনু, ইউ নো হোয়াট? তুই খুব বাড়াবাড়ি করছো, আমি সব জানি। তুমি কেন এমন করছো আমার সাথে? অনু কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো আবিরের দিকে। আবির অনুর দিকে একবার তাকিয়ে ডায়েরির দিকে তাকিয়ে বলল, তোমার ডায়েরি পড়েছি আমি। ভাগ্যিস পড়েছিলাম, তা না হলে তো জানতেই পারতাম না। আপনি কোন সাহসে আমার ডায়েরি পড়ছেন? জানেন না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? এতটুকু কমন সেন্স নেই আপনার? দেখো, এখানে কমন সেন্সের কোনো প্রশ্ন নেই, আমার যথেষ্ট কমন সেন্স আছে। ডায়েরি তোমার মাথার কাছে পড়ে থাকতে দেখে আমি কৌতূহল বশত ডায়েরিটা খুলে পড়েছি। একটা কথা কি জানেন? কিউরিওসিটি কিলস দ্যাট।
জানি। আবির অনুর পাশে গিয়ে বসলো। আবিরকে অনুর পাশে বসতে দেখে অনু কিছুটা পিছিয়ে গেল। দেখুন চলে যান এখান থেকে, আমার কাছে আসবেন না, আপনি বলে দিলাম। আমি অন্য সব মেয়ের মতো না। অনু, সিরিয়াসলি তুমি আমাকে বিশ্বাস করো না? আপনাদের মতো মানুষদের বিশ্বাস করাই যায় না। তাই তাহলে তোমার মতো মেয়েদের বুঝি বিশ্বাস করা যায়? মানে? আবির ওর ফোন বের করে অনুর আর ছেলেটার ছবি দেখালো। অনুর চোখ তো ছবিগুলো দেখে রসগোল্লা হয়ে গেছে। এ মেয়ে আমি না, বিশ্বাস করুন, এডিট করে আমার মুখ বসিয়ে দিয়েছে। তাই? হ্যাঁ। তাহলে তোমাকে যে ছবিগুলো পাঠিয়েছিল সেখানে যে আমার ফেস বসানো যাবে না, সেটা তো কঠিন কোনো বিষয় না, তাই না? কথাটা শুনে অনু এবার আবিরের দিকে তাকাল। হ্যাঁ, এটা তো সত্যি কথাই। তার মানে আবিরের ফেস বসিয়ে সেই ছবি আমায় পাঠিয়েছে? এত বড় ভুল আমি কি করে করলাম? যে ছবি তোমাকে পাঠিয়েছিল সেগুলো আমাকে সেন্ড করো। অনু কিছুক্ষণ ফোন ঘেটে বলল, কি করে দিব? আপনি তো আমায় ব্লক করে দিয়েছেন। সরি, তখন তুমি যে বলেছিলে তোমাকে আর কল না দিতে, তখন রেগে তোমাকে ব্লক করে দিয়েছিলাম। যাই হোক, এখন আনব্লক করছি, তুমি ছবি সেন্ড করো। তোমার অদ্ভুত বিহেভ দেখেই আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে উল্টাপাল্টা কিছু হয়েছে, তাই এই রাতে তোমার সাথে দেখা করার জন্য ছুটে চলে আসলাম। এখন তো তুমি বলবে আমি তোমার সুযোগ নেওয়ার জন্য এসেছি। না, সেটা না। তবে আপনি কি করে আসলেন উপরে? বেলকনি দিয়ে। উঠলেন কি করে? মই দিয়ে। ও। আমাকে কি এখনো বিশ্বাস করো না তুমি অনু? অনুর চোখ ছলছল করছে। ধারণা যে মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমায় মাফ করে দিবেন প্লিজ। আমি না না বুঝেই আপনাকে ভুল বুঝেছি। তখন না পরিস্থিতিটাই এমন ছিল যে আমি সত্যি মিথ্যা যাচাই করতে ভুলে গিয়েছিলাম। কাল সকাল 8টায় এই ছবি যার তার আসল চেহারা জেনে যাবে। আমি আমার এক শুভাকাঙ্ক্ষীকে ছবিগুলো দিব, সেই ছবিতে থাকা আসল মালিককে খুঁজে দিবে। এখন আমি আসি। আবির এক পা বাড়াতে অনু খাট থেকে নেমে এসে আবিরের হাত ধরল। আপনি আমায় মাফ করেছেন তো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ক্ষমা না করলে আর কাকে করব? বাট এত সহজে এখন আমি তোমাকে ক্ষমা করছি না। তাহলে কখন? সেটা পরে। আবির অনুর কপালে একটা কিস করে চলে গেল। অনু এগিয়ে দেখছে আবির কিভাবে নিচে নামছে। আবির নিচে নেমে অনুকে টাটা দিয়ে চলে গেল। অনু ব্যালকনির পর্দা টেনে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আবির যেখানে কিস করেছে সেখানে হাত দিয়ে মুচকি হাসছে। এই পরশের মধ্যে যে কোনো খারাপ কিছু ছিল না। অনুর মন থেকে যেন একটা বড় পাথর সরে গেছে। মনটা খুব ফ্রেশ লাগছে এখন। খাটে গিয়ে বসতেই ওর দরজায় কেউ কড়া নাড়ছে দেখে এগিয়ে গিয়ে দরজা খুললো। আপু, তুমি এত রাতে? মিতার রুমে ঢুকে বলল, কে এসেছিল তোর রুমে? মিতার কথা শুনে অনু এবার ভয় পেয়ে গেল। কি হলো বলছিস না কেন? কেউ আসেনি তো আপু। যদি কেউ আসতো তাহলে তো দেখতেই পেতে। মিথ্যে বলিস না অনু। আমি আর আকাশ আমাদের ব্যালকনি দিয়ে স্পষ্ট দেখতে পেয়েছি যে কেউ মই দিয়ে তোর রুমে ঢুকেছে। নিশ্চয় তোর চেনা কেউ ঢুকেছে, না হলে তো তোর চিৎকার করার কথা ছিল। চিৎকার তো করিসনি। আর ছেলেটা কিন্তু 1 মিনিট বা 2 মিনিট পর যায়নি, 15 মিনিট পর বেরিয়েছে। কেন? আকাশই তার মানে সব প্ল্যান করছে। ফটো এডিট করে আমাদের ফেস বসিয়ে আমাদের দুজনের কাছে দুজনের ছবি পাঠিয়েছে যেন আলাদা হয়ে যাই আমরা। আর মইটাও আকাশই রেখেছে। ও জানতো যে আবির আমার সাথে দেখা করতে আসবে। কি হলো বলছিস না কেন? ট্রাস্ট মি আপু, কেউ আসেনি। এখনো মিথ্যে বলছিস শোনো? নিজের বোনের কাছে মিথ্যা বলছিস? আর কি সব বাইরে ফষ্টি নষ্টি করে বেড়াস? আজ মেসেঞ্জারেও তো কয়েকটা খারাপ মুহূর্তের ছবি এসেছে। আবার আজ নিজের চোখে দেখছি এই ছেলেটা এই রাতের বেলা তোর রুমে ঠেলে বেরোতে। মান সম্মান কি আর রাখবি না নাকি? আমি কাল সকালে বাবা মাকে আর আবিদকে ফোন দিয়ে বলেছি যে তারা খুব পাখা গজিয়েছে। তোকে আমি আদর স্নেহ করি, তাই বলে এই নয় যে তোর জন্য কিছুতেই আমি তোকে প্রশ্রয় দেব। মিতা হন্ড নিয়ে চলে গেল। অনু মিতা যাওয়ার সাথে সাথে বিছানায় ধপ করে বসে গেল। আদিবাসা মানেই সব শেষ। আদিব ভাইয়া যদি দেশে চলে আসে তাহলে আমার সব স্বাধীনতা শেষ হয়ে যাবে। অনু মন খারাপ করেই ঘুমিয়ে গেল। 5 দিন পর আদিব ওর বাবা মার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ আজই আদিবরা বাড়িতে ফিরেছে।
ফ্ল্যাশব্যাক। আদিব বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে নামলো। আকাশকে সোফায় বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। আসার পর আকাশও আদিবকে দেখেনি, আদিবও না। আদিব সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ আদিবকে দেখে হাতের রিমোট ফেলে দিল। তুই তুই এই বাড়িতে কি করিস? আগে বল, তুই এখানে কি করছিস? তোর বাড়ি মানে? এটা তো মিতার বাড়ি। তাহলে মিতাকে? মিতা আমার বোন। আর মিতা আমার স্ত্রী। হোয়াট? আমার বোন তোর স্ত্রী? তুই ওকে বিয়ে করেছিস? আমার বোনকে বিয়ে করেছিস তুই? এত বড় সাহস! মিতা, মিতা! আদিব মিতাকে জোরে জোরে ডাকতে লাগলো। মিতা আদিবের ডাক শুনে ভয়ে ভয়ে নিচে নেমে এলো। এই ছেলে এসব কি বলছে মিতা? কি বলেছে? ও নাকি তোর হাজবেন্ড? কথাটা শুনে মিতা মাথা নিচু করে ফেললো। সিরিয়াসলি মিতা, তুই এই ছেলে ছাড়া কোনো ছেলে পাসনি নাকি? ওর আগে কয়টা বিয়ে করেছে তুই জানিস? বিয়ে করছে মানে? আর তুমি ওকে কিভাবে চিনো? ওকে না চিনলে আর কাকে চিনবো? ও আমার ফ্রেন্ড ছিল, কিন্তু ওর চরিত্রের জন্য সঙ্গ আমি ত্যাগ করি। মিতা ও মিথ্যা বলছে। আদিব রেগে আকাশের কলার ধরে দাঁড় করালো। তুই যদি স্বীকার না করিস যে তুই আরো দুটো বিয়ে করেছিস, তাহলে বাড়ি থেকে তোর লাশ বেরোবে, লাশ। তুই তো জানিস আমি রেগে গেলে কি করতে পারি, তাই ভালোই ভালোই স্বীকার করে দে। আদিব কথাটা বলে আকাশের নাকে পাঞ্চ করলো। আকাশের নাক থেকে রক্ত ঝরছে। আদিব আবার ওকে ঘুষি দিতে যাবে অমনি আকাশ বলল, বলছি আমি আরো দুটো বিয়ে করেছি। আকাশ, তুমি আমাকে ঠকালে। শুধু আমাকে নয়, সাথে আরো দুটো মেয়ের জীবন নিয়ে খেলা করেছো তুমি। তোমার তো জাহান্নামে জায়গা হবে না। মিতা কাঁদছে। আদিব আর মিতার চিৎকার চেঁচামেচি শুনে ওর মা বাবা নিচে নেমে এলেন। আদিব সবকিছু ওর মা বাবাকে খুলে বলল। ফ্ল্যাশব্যাক এন্ড। ছি ছি, আমার মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল তুমি কি না আমার মেয়েকে এইভাবে ঠকালে? তোমার এক মেয়েকে ঠকিয়ে মা আর দুই মেয়েকে ঠকিয়েছো। মানে? অনুও? মা ও অনুর সাথে ফ্লার্ট করেছে, কিন্তু চিন্তা নেই, অনুর জন্য তো আবির চলে এসেছে। আবির? কোন আবির? সিঙ্গার আবির রায়হান চৌধুরী। হোয়াট? তোমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। যাই হোক, মিতা মা বাবাকে না জানিয়ে বিয়েটা করা তোমার একদম উচিত হয়নি। এখন আপাতত এর ব্যবস্থা করো। মিতা, ওকে তুই ডিভোর্স দিবে, আর আজকের মধ্যেই। ও আমার দুই বোনকে ঠকিয়েছে। ওর মতে ঠকবাজের সাথে আমার বোন ভালো থাকতে পারবে না। এক্ষুনি এই মুহূর্তে ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলো, তা হলে। আদিব আকাশকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আজ যাতে তোমাকে এই আঙিনাতেও না দেখি। আদিব আকাশের মুখের উপর দরজা বন্ধ করে দিল। অনিলের মতো একটা ভালো ছেলেকে রিজেক্ট করে দিলি? আরে অনিলের সম্পর্কে তো সবকিছুই জানতি, তারপর ওকে মেনে নিসনি যে তোকে পাগলের মতো ভালোবাসে। এখন কি হলো? সরি ভাইয়া। অনিল তোকে এখনো ভালোবাসে। এখন যদি ওর সবকিছু জেনেও তোকে বিয়ে করতে চায়, তাহলে কিন্তু তোকেও ওকে বিয়ে করতে হবে। আর চিন্তা করিস না, আকাশ তোর কিচ্ছু করতে পারবে না। যেখানে অনিলের মতো সিবিআই তোর পাশে সবসময় ছায়ার মতো থাকবে। আর এটাও ভুলে যাস না, তোর ভাইও কিন্তু সিবিআই। কেউ তোদের কিচ্ছু পারবে না। আদিব এবার অনুর রুমে গেল। অনু সবেমাত্র তখন ঘুম থেকে উঠেছিল। কি হয়েছে ভাইয়া? খাট থেকে নাম বলছি। অনু কাপা কাপা পায়ে খাট থেকে নেমে আদিবের কাছে গেল। তুই আবিরকে ভালোবাসিস? আদিবের কথা শুনে অনু মাথা নিচু করে নিল। কি হলো, বলছিস না কেন? আর আবির? আবিরও। তাহলে আর কি, আমি কালে ওদের আসতে বলছি, আর আকাশের ব্যবস্থা হয়ে গেছে। আদিব হেসে চলে গেল। আদিবকে হাসতে দেখে অনুও হাসলো। পরক্ষণে যখন আকাশের কথা মাথায় এলো, তখন অনু আদিবের পিছন পিছন দৌড়ে গেল। ভাইয়া আকাশ কোথায়? অনুর কথা শুনে আদিব ভ্রু কুঁচকে ফেলল। কেন বলতো? কোথায় বলো? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এটা তুমি কি করলে ভাইয়া? অনু দৌড়ে দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ এখনো বাইরেই বসে আছে। আকাশ? অনু, ভেতরে চলো আকাশ। আকাশ অনুর নরম কণ্ঠ শুনে ভেতরে না গিয়ে পারল না। ভেতরে যেতেই অনু আকাশের গালে চড় বসিয়ে দিল। অনুর রিয়াকশন দেখে সবাই হতবাক হয়ে গেছে। অনু, লিসেন ভাইয়া, এই আকাশ তোমার এক বোনকে নয়, তোমার দু বোনকেই ঠকিয়েছে। ওকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায় নাকি? ওকে তো ওর কর্মের উপহার দিয়ে দিতে হবে। অনু কথাটা বলে আকাশের গালে গুনে গুনে 8টা চড় দিয়ে থামলো। আর যেন তোকে এইখানে না দেখি। দরজায় কড়া নড়ছে। অনু গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপারে আবিরের সাথে আরো 2 জন মহিলা আর পুরুষ দাঁড়িয়ে আছে। আসুন, ভেতরে আসুন। আবির সবার সাথে কুশল বিনিময় করলো। আকাশের দিকে এগিয়ে গিয়ে বলল, ওকে। আকাশ? ও তার মানে ওই সেই লুজার, ওকে আইনে দেওয়া যাবে না, তা না হলে ওকে ধাক্কা দিয়ে জেলে পুরে দিতাম।
অনুর বাবা আকাশকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। হয়তো সেও তার ভুল বুঝতে পেরেছে, তাই মাথা নিচু করে নিয়েছে। আমরা এসেছি আবির আর অনুর বিয়ে পাকা করতে। 7 দিন পর আজ অনু আর মিতার বিয়ে। অনিল সবকিছু জেনেও মিতাকে বিয়ে করতে চাইছে। দুই বোন বউ সেজে এক রুমে বসে আছে। বর এসে গেছে বলে চারিদিকে হট্টগোল পড়ে গেছে। মিতার অনু জানালা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করছে। সামান্তা, আরোহী, ছোঁয়া, রিঙ্কি ওরা 4 জন গেট ধরেছে। আদনান, আদিল, শ্রাবণ, আহিল ওর একটা ভাব নিয়ে গেটের ওপাশে দাঁড়িয়ে আছে। তোমরা ফকিন্নির মতো দাঁড়িয়ে আছো কেন? আমাদের ঢুকতে দাও। উহু, টাকা না দিলে ঢোকা যাবে না। আচ্ছা, আজকের দিনের জন্য আবিরের টাকা দাও মাফ। বেআইন সাবদের তো আজ আমরা টাকা দিব, হাত পাতো। সামান্তা, আরোহী, ছোঁয়া, রিঙ্কি ওরা হাত বাড়িয়ে দিল। আদনান, আদিল, শ্রাবণ, আহিল ওরা মুঠো করে কিছু ওদের হাতে ঢুকিয়ে দিল। ওরা সবাই হাত মেলে দেখলো সবার হাতেই আংটি। পরে নাও, কয়দিন পর আমরাও বিয়ে করতে যাচ্ছি। ওরা সবাই মুচকি হাসছে, আদনানরাও হাসছে। এই কয়েকদিনে ওদের প্রেমও জমে গেছে। পিছনে প্রেসের লোকজনদের দেখে আকুতি মিনতি করে বিদায় করলো আদিল। বাসর ঘরে বসে আছে অনু আর অপেক্ষা করছে কখন আবির আসবে। প্রায় 20 থেকে 25 মিনিট পর আবির রুমে ঢুকলো। অনু খাট থেকে নেমে আবিরের পা ছুঁয়ে সালাম করলো। আবির অনুর হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। জানো অনু, তোমায় প্রথম কোথায় দেখেছিলাম? না। সেদিন বৃষ্টি ছিল, তুমি ছাতা মাথায় করে বাসায় ফিরেছিলে। হঠাৎই একটা দমকা হাওয়ায় তোমার ছাতা দূরে উড়িয়ে নিয়ে যায়। তুই ছাতা আনার জন্য দৌড়াতে থাকলে বৃষ্টির পানি তোমার মুখ বেয়ে নিচে পড়ছিল। তখন তোমাকে দেখে কেমন যেন মোহনীয় লাগছিল। জীবনে অনেক মেয়েকে দেখেছি, কিন্তু তোমার মতো মায়াবী কোনো মেয়েকে আজ পর্যন্ত দেখিনি। প্রতিদিন রাতে ঘুমাতে গেলে তোমার সেই মুখখানা ভেসে ওঠে। তারপর থেকে ঠিক এই টাইমে প্রতিদিন আমি বাইক নিয়ে রাস্তায় তোমার জন্য অপেক্ষা করতাম। হেলমেট লাগিয়ে রাখার কারণে কেউ আমাকে চিনত না আর আমারও সমস্যা হতো না। তারপর একদিন আমি তোমাকে ফলো করি আর দেখি তুমি কোনো বাসায় ঢুকে পড়ো। এরপরে কাহিনী তো তোমার জানাই। ভালোবাসি অনু। আমিও আপনাকে খুব ভালোবাসি। রিয়েলি তুমি আমায় ভালোবাসো? কেন, বিশ্বাস হয় না নাকি? হুম। তাহলে কিভাবে বিশ্বাস করাবো? আবির অনুকে পাজা কোলে তুলে নিল। এইভাবে। অনু হেসে আবিরের বুকে মুখ লুকালো। বেঁচে থাকুক আবির অনুর ভালোবাসা।